সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? আসসালামাইকুম স্যার। ভালো আছেন স্যার? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম, আর ওয়ালাইকুম অনেকদিন আসসালাম। পর নিউ লুকে সালাম স্যার। আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? আর জি, আছি অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ, আপনাকে আলহামদুলিল্লাহ। স্যার। অনেকদিন পর স্যার আপনাকে দেখলাম স্যার। জি, জি। স্যার, শীতের রাত। মনে হচ্ছিল যে আপনার ক্লাস গুলো মিস করতেছিলাম, আর ওই রেডিওর যে সংবাদপত্র মতন মনে করেন যে আসলে আপনি খুব মিস করতেছিলাম রে। দুইটা তোমরা মানে যে ক্লাস গুলো করতেছিলাম। ফুলের ঘাট। তো আমার তো বিভিন্ন ইনফরমেশন নেই, অন্য কোনো দরকারে মনে হয় না আমার কোনো তো দিতে হবে। আপনারা পড়াশোনা কেমন করতেছেন? এই যে অনেক সময় পাওয়া গেল তো আসলে পরীক্ষায়। কি কয়? স্যার, পরীক্ষা কবে নাগাদ হতে পারে? আসলে পরীক্ষার তারিখটা এখনো নির্ধারিত পরে কি হয়নি। কয়? নির্ধারিত হয়নি এখনো। একটু পরে টরেই হোক স্যার তোমরা পরীক্ষা। নতুন লেখা আছে, তোমরা চিনো না, হ্যাঁ, হ্যাঁ। টুয়েলভ স্টিল তো লেখা। তার একটা ধারণা থেকে বলেন স্যার, কবে নাগাদ মানে একটা সম্ভাবনা আছে একটা ধারণা জানুয়ারিতে থেকে হয়ে আর কি। যাবে। জানুয়ারিতে হয়ে যাবে। জানুয়ারির শেষে হবে না স্যার? হ্যাঁ, এটা বলা যাচ্ছে না। যে মিটিংটা হওয়ার কথা, যে মিটিং এর সিদ্ধান্তগুলো হবে, যে কবে পরীক্ষার দিন, কবে রেজাল্ট পাবলিশ হবে, কবে ভাইবা নিবে, এটার জন্য একটা প্রথমত একটা মিটিং কল করার কথা। এই মিটিংটা এখনো হয়নি আর কি। তো আশা করা যাচ্ছে ফার্স্ট উইকে যদি মিটিংটা কল করে, তাহলে দেখা যাবে যে আপনার লাস্ট উইকের দিকে পরীক্ষাটা নিয়ে নিয়ে নেওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা স্যার, অনুমতি দিলে একটু টুকটাক প্রশ্ন করতাম স্যার। হ্যাঁ, দু একটা কোয়েশ্চেন অবশ্যই নিব। আপনি বলেন, আপনার প্রশ্ন বলেন। আমি একটু স্যার ওই যে একটু প্রশ্ন করব হচ্ছে এই আমাদের যে অনলাইনের যে ই রিটার্নটা শিখাইছিলেন জি, এইখান থেকে এখন যতটুকু পারি যেটুকু সময় আছে আমি জাস্ট যে একটা প্রশ্ন করি স্যার। স্যার, একটা প্রশ্ন হলো এই আমরা প্রথম অ্যাসেসমেন্ট করার পরে ইনকাম এটাও বসাইছি, বসানোর পরে তারপরে রিবেট যেটা আছে এখানে একটা কথা আছে যে আপনার রিবেটের এখানে ইনভেস্টমেন্ট ক্যাটাগরি ডিপিএস, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ডিপিএস আছে। তো ডিপিএস এর এই কলামের মধ্যে আমি এই আপনার ধরেন আমি 24,000 টাকা বসেছি, কথার কথা। এটা কেন বসেছি? আমি গত বছরের জুলাইয়ের 1 তারিখ থেকে এবং জুনের 30 এই যে যে ইনকাম ইয়ার যেটা আয় বর্ষ জি, যেটা, জি, এই আয় বর্ষের মধ্যে ধরেন আমি ডিপিএস টা করছি 2 বছর আগে জি, ডিপিএস জি, টা, কিন্তু আমি আমি এখানে কোন অ্যামাউন্টটা বসাবো এই আয় বর্ষে যতটুকু পরিমাণ আমি ডিপিএস এর ইনস্টলমেন্ট দিচ্ছি, হ্যাঁ, আচ্ছা, ওই টাকাটাই কি আমি এখানে বসাবো স্যার এই ডিপিএস এর ঘরটাই স্যার? হ্যাঁ, ধরেন আচ্ছা, আমি 1,000 টাকা করে 2,000 দুইটা ডিপিএস করছি, 2,000 তাহলে আচ্ছা, 12 মাসে আসলে 24 ডিপিএসটা আমি আগে করছি, কিন্তু এই অ্যাসেসমেন্ট ইয়ারে মানে ইনকাম ইয়ারে এটা আসলে হলো টোটাল 24,000 টাকা। তাহলে কি জি, আমি শুধু 24,000 টাকা বসাবো না আগের অ্যামাউন্ট যা আছে পুরোটা বসাবো? আচ্ছা। এখানে আমি বলি, আপনি যখন রিবিটটা নিবেন, শিডিউল 5 ফিল আপ করবেন, তখন শুধু সংশ্লিষ্ট আয় বর্ষে যতটুকু আপনি ডিপিএস বাবদ প্রদান করেছেন ততটুকু বসাবেন। আর না আইটি 10B সম্পত্তির বিবরণী যেটা, ওখানে ফিনান্সিয়াল যে ইনভেস্টমেন্ট আছে, বিনিয়োগ আছে, ওখানে আবার টোটাল স্থিতিটা দিতে হবে, যে এতদিন পর্যন্ত যা জমছে তার টোটালটা বসবে আইটি 10B যে পেজটা আছে ওখানে। আর একটু রিবেটের স্যার একটু সাথে একটু শুধু স্যার একটু একটু স্যার নোট নিন স্যার। হ্যালো, কে? জি, 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 আপনি আপনি কোয়েশ্চেন করেন, আমি মিউট করে দিছি ওনাকে, আপনি বলেন। আচ্ছা, আমি একটু নোট নিই স্যার। সেটা হচ্ছে জি, এখানে তো রিবেটের যে পেজটা আছে স্যার, রিবেটের পেজটা, হ্যাঁ, জি, জি, এইখানে যে আপনার ডিপিএস টা বসাইতে হবে, এখানে আমি কোনটা বসাবো? যতটুকু প্রোভাইড করছি মানে আমি পরিশোধ করছি ওই ইনকাম ইয়ারে ওইটা বসাবো স্যার? মানে 1,000 টাকা করে যদি ডিপিএস হয় 1 বছরে 12,000 টাকা, এই 12,000 টাকা বসাবো এখানে হ্যাঁ, 12,000 টাকা বসবে, রাইট। এই এই ডিপিএস এর কলামে? আচ্ছা, এটা হলো রিবেটের কলামে। আচ্ছা, জি। আর আপনি কি বললেন স্যার অ্যাসেট এবং লায়াবিলিটিস কি হবে এই ডিপিএস টা? অ্যাসেটস পুরো এবং অ্যামাউন্টটা? লাইবিলিটিস এর গড়ে, অর্থাৎ আইটি 10B তে আপনার টোটাল এই পর্যন্ত 30শে জুন 2024 তারিখ পর্যন্ত যত টাকা আপনার ডিপিএস বাবদ জমেছে এর আগে থেকে শুরু করে, ওই ফিগারটা আচ্ছা, বসবে অ্যাসেটস এন্ড লাইবিলিটিস এর যে পেজটা আছে আইটি 10B ওখানে। বুঝতে পেরেছেন?
আচ্ছা, তার মানে এই যে অ্যাসেট এবং লায়াবিলিটিস এর এখানে যে ডিপিএস নামক যে ঘরটা আছে, জি, এইখানে হলো ওই টোটাল ডিপিএস এর পুরো অ্যামাউন্টটা বসাবো, এই রাইট, আহ, যতটুকু আছে, তাই তো স্যার? রাইট, রাইট, রাইট। আচ্ছা, এটা স্যার গেল। আর একটা ছোট্ট প্রশ্ন করি একটু সময়ের মধ্যে স্যার, জি, একটু জি, স্যার। জি, আছি খুব বিপদে স্যার আমি এটা নিয়ে স্যার। বুঝতে পেরেছি, বলেন। আচ্ছা, এখন স্যার ধরেন আমি আমি সব ক্লাসই করে দিই, সমস্যা নেই। আমার আচ্ছা, ধরেন হচ্ছে ইনকাম, ইনকাম ধরেন আমার 5 লক্ষ টাকা হয়েছে, বা জি, 6 লক্ষ টাকা যেটাই হয়েছে। আমি জি, করছি কি আপনার, ওই স্যার যেটা দেখাই দিছিল ওই দিন, আমি হ্যাঁ, ওভারঅল একটা এক্সপেন্ডিচার বসাই দিচ্ছি আর কি। আমি হ্যাঁ, আলাদা আলাদা কোনো হেড দিইনি, ডিরেক্ট আমি বসাই দিচ্ছি 1,30,000 টাকা এক্সপেন্ডিচার বসাই দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, একটা আমার মতো করে একটা এক্সপেন্ডিচার বসাই দিচ্ছি আমি। আচ্ছা, আচ্ছা। সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা এখানে? না, প্রবলেম হয় না, সামঞ্জস্য কি সাধারণত এখানে এক্সপেন্ডিচারের যে বিষয়টা, যেটা প্র্যাকটিস আছে, হ্যাঁ, লজিক্যাল এক্সপেন্স কত হতে পারে। আপনার ইনকাম যদি হয় 4 লক্ষ টাকা, হ্যাঁ, এই 4 লক্ষ টাকা ইনকাম করে একজন ব্যক্তি, সে তো আর 5 লক্ষ টাকা এক্সপেন্ডিচার করবে না। না সে স্যার। 1 লক্ষ টাকাও তার চলবে না। জি, অন্তত পক্ষে 50-60% এক্সপেন্ডিচার দেখানো উচিত। এটা প্রাসঙ্গিক এবং এটা লজিক্যাল। তাহলে এখন আপনি আপনি 4 লক্ষ টাকা। আপনি হ্যাঁ, সেটা বললেন, ধরেন আমি এমন এমন ধরেন আমার সিচুয়েশন আছে, আমি যেটা ইনকাম করি করি, এখন আচ্ছা, আমার ইনকামের টাকা দিয়ে আমি জাস্ট এমনি চলাফেরা করি, আর আমার বাসা ভাড়া দিতে হয় না, আমার খাবারের খরচ দিতে হয় না, আমার বাইরের থেকে টাকা পয়সা আসে, আমি আমার স্যালারির মধ্যে হাত দিতে হয় না, তাহলে তাহলে আমার এক্সট্রা খরচ দেখানোর কি কোনো দরকার আছে স্যার? তাহলে তো তাহলে আমার, দরকার নেই। আপনি কমেন্টসে লিখে হ্যাঁ, দিবেন যে ডিপেন্ডস অন হ্যাঁ, ফ্যামিলি, প্যারেন্ট অথবা ফাদার মাদার, যার উপর আপনি ডিপেন্ড করে আছেন, যে সাংসারিক যে খরচপাতি গুলো আপনি করতেছেন না, কেউ না কেউ তো করতেছে, তাই না? রাইট, 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 রাইট। ওখানে ওইটা মেনশন করে দিতে হবে যে এই কমেন্টটা ডিপেন্ডস অন কোথায় মাই লিখবো ফাদার। স্যার? এই কমেন্টটা কোথায় লিখবো? ওখানে ওইটা ও, রিমার্কস বা ওই যে কমেন্টস নামে ভিতর, একটা ঘর আছে। রাইট, 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 রাইট। জি। আচ্ছা, আসলে ই রিটার্নের ব্যাপারটা কি, সবাইকে বলি, সবাই শুনে, ই রিটার্নের ব্যাপারটা কি, আপনি আইনটা, আপনি যদি ম্যানুয়ালি রিটার্ন ফিল আপ করতে পারেন, আপনি যদি আইনটা বুঝেন, আয়কর আইনটা বুঝেন, কিভাবে বাস্তব প্রয়োগ করতে হয়, এটা যদি বুঝেন, তাহলে ই রিটার্নে জাস্ট খালি তথ্য ইনপুট দেওয়া আর কি। হ্যাঁ, এখানে তো আচ্ছা, আচ্ছা, আসলে ভিন্ন কিছু না, তথ্যগুলা ওখানে আচ্ছা, ইনপুট দেওয়া। তাহলে আপনার আইন সম্পর্কে ভালো কনসেপ্ট যদি থাকে, তাহলে ই রিটার্নে ভুল হবে না। হ্যাঁ, ই আচ্ছা রিটার্নে স্যার। নতুন কোনো ফ্যাক্ট তৈরি করে না, ওই আইনটাকে জাস্ট ই রিটার্নে ইনপুট করা হয়। স্যার আমি আজকে লাস্ট কোশ্চেন করি, আর একটু সময় নেই। আমি জি, সবার জি, কাছে সরি বলতেছি, না, যারা না, এখানে বলেন। আছে। আমি আর একটা লাস্ট কোশ্চেন করি, জি, সেটা হচ্ছে এইটা হচ্ছে আপনার অ্যাসেট এন্ড লায়াবিলিটিস এর জি, যে আপনার, আহ, এখানে একটা কথা আছে যে নিট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, হুম, নিচে লেখা আছে নিট ওয়েলথ এট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, এই কথাটা হুম, লেখা আছে। আমি হুম, গত বছর কাউকে দিয়ে আমার হাত ভেঙে গিয়েছিল, আমি কাউকে দিয়ে ওই রকম ভাবে আর কি করাই দিছি, তো উনি আমাকে ওভারঅল নিট ওয়েলথ এখানে লিখে দিছিল গত বছরের যে ফাইলটা, বারো লক্ষ জি, বাইশ হাজার একশো বত্রিশ টাকা এটা একটা লিখে দিচ্ছে। তো জি, আমাদের স্যার সেদিন যেদিন ক্লাস নিচ্ছে, এই নিট ওয়েলথটা বসায় উনি ক্লাস নেন নাই, উনি ফ্রেশ একটা করে দিছিল। তা আমি এখানে নিট ওয়েলথটা তো বসাই দিব, তাই না স্যার? গত বছরেরটা বসাই তো দিব। ডেফিনেটলি। হ্যাঁ, হ্যাঁ, বসাই আচ্ছা, দিতে হবে, রাইট। আচ্ছা, এটা যদি আমি বসাই দিই, তখন দেখা গেছে আপনার, আহ, ওইটা যদি আমি ইয়া করি বসিয়ে দিই, তাহলে হয় কি স্যার, এই ইয়েতে একটা মাইনাস ফিগার চলে আসে আপনার চেঞ্জ ইন ওয়েলথে, হ্যাঁ, হ্যাঁ, 12,22,132 টাকা, এটাই মাইনাস ফিগার আসে। হ্যাঁ, তারপরে আপনার টোটাল ফান্ড আউটফ্লোতে 10,92,132 টাকা একটা মাইনাস ফিগার আসে। আর ডিফারেন্সটা জিরো হয় না, ওখানে ওখানে বেড়ে যায় টাকাটা, 15,76,924 এরকম আসে আর কি। তো এই যে ডিফারেন্সের কলামে যেটা আছে 15,76,924 একটা ফিগার আসছে, জি, এইটা যদি আবার আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আপনার ওই যে ক্যাশ এবং হাতে নগদ এবং হ্যাঁ, হ্যাঁ, ব্যাংকের যে একটা আছে, হ্যাঁ, এইখানে হ্যাঁ, যদি আমি ধরেন আমি হাতে নগদের মধ্যে ওই অ্যামাউন্টটা পুরোটা বসে দিই, তাহলে জিরো হয়ে যায় অটোমেটিক। হ্যাঁ, হ্যাঁ, এখন হ্যাঁ, হ্যাঁ, কথা হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে, আমি ওই টাকাটা জিরো করার জন্য আমার মেন উদ্দেশ্য তো আমার জিরো করতে হবে, বাই হুক আর বাই হুক আমাকে সেখানে জিরো করতে হবে। হ্যাঁ, 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 তো হ্যাঁ, হ্যাঁ, তাহলে ওই জায়গাটায় আমি হাতে নগদ এত টাকা দেওয়া তো ঠিক হবে না, ব্যাপারটা একটু অড দেখা যায় যে এত লক্ষ টাকা আমি হাতে নগদ নিয়ে বসে রয়েছি। এই টাকাটা জি, আমি কিভাবে ডিস্ট্রিবিউট করতে পারি, আমাকে জাস্ট দিলেন একটু বলে দিন। আচ্ছা, ওকে, ফাইন। শুনেন, এখানে মূল ফ্যাক্টরটা কোথায়, যে আপনার ঘোষণাটা ভুল হয়েছে। কোন কোন জায়গায়
ডেফিনেটলি আপনার যে পরিমাণ সম্পদ আছে এটা কোথাও না কোথাও ইনভেস্টমেন্ট করা আছে। সাধারণত একজন করদাতা বা একজন ব্যক্তি এত পরিমাণ টাকা হাতে রাখে না। কিন্তু আমাদের আমি দেখে আসছি এটা ইনকাম ট্যাক্স যারা প্র্যাকটিস করে লয়াররা বা অনেক সময় আমরা নিজেরা ওইটা করি রিটার্নটা মেলানোর জন্য, কিছু ফিকটিশাস অ্যাসেটস তৈরি হয়ে যায়। আপনার কোথায় কোথায় টাকা থাকতে পারে, জমিতে থাকতে পারে, আপনার টাকা একটা ডিপিএস এ থাকতে পারে, আপনার টাকা ব্যাংকে জমা থাকতে পারে, কোথাও না কোথাও কিন্তু থাকবে, সুনির্দিষ্ট জায়গাতে থাকবে। তো এই সুনির্দিষ্ট জায়গাগুলো আসলে করদাতারা খুঁজে পায় না। দেখা যায় যে অনেক করদাতারা যে জমি আছে 1 লক্ষ টাকা, টোটাল ফাইলে তার 20 লক্ষ টাকা দেয়, বাকি 19 লক্ষ টাকা সে হাতে নগদে দেখা, এটা সাময়িক ভাবে সে সমাধানে আসলো, কিন্তু তার ঘোষণাটা আসলে ভুল হলো, সে এখানে সঠিকভাবে সকল তথ্য ইনপুট করেনি। আপনার ব্যাপারে আপনার ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটছে হয়তো বা আপনি গত বছর যে 12 লক্ষ টাকা নেট অ্যাসেটস হিসেবে দেখানো হয়েছে, সম্ভবত ওই পরিমাণ অ্যাসেটস এর মালিকও আপনি না। যদি থাকেন রাইট তাহলে রাইট রাইট ডেফিনেটলি রাইট টাকাটা কোথায় আছে সেটা আপনি জানেন। জি জি জি, আমি এই টাকাটা কাল্পনিক টাকা, এই টাকাটা আমার, রাইট, আমি টু বি ভেরি রাইট। অনেস্ট। এবং হ্যাঁ, হ্যাঁ। আমি এখানে এবার যে একটা গোল দিচ্ছি, গোলটা আমার জি, অনেক আগে একবার আমার দেওয়া হয়েছিল। তো ওই জি। গোলটাকে আমি 10 ভরি করে দিছি, কিন্তু প্রাইস আননোন লিখে দিছি আমি, কিন্তু আমি তো 1 ভরিরও মালিক না। ঠিক আছে, হ্যাঁ, টু বুঝতে বি ভেরি পেরেছি, অনেস্ট। বুঝতে এখন পেরেছি। এটা এই টাকাটা, মানে টু বি হোপড ইউ উইল বি গোয়িং টু বি এ রিচ ম্যান। এটা প্রত্যাশা করা হয় যে আমি হয়তো বা একটা সময় 5-7 বছর পরে একটা ভালো ফিগারের মালিক হবো, হুট করে একটা জায়গা থেকে আমি ভালো একটা ফিগার পেয়ে যাব, তখন তো আর সরাসরি ইনকাম ট্যাক্স ফাইলে ওই রাইট, একটা বিগ ফিগার ঢোকানোর সুযোগ নাই, যে কারণে লয়াররা টেকনিক্যালি এই কাজটা করে থাকে আর কি। জি জি জি। বুঝতে পেরেছেন তো বিষয়টা? এখন এখন স্যার ওই টাকাটা আমি কিভাবে ডিস্ট্রিবিউট করতে পারি, আমাকে জাস্ট একটু একটু আচ্ছা, হিন্টস দেন আর কি। ডিস্ট্রিবিউশন এখন বাস্তবিক অর্থে তো আপনার ওই টাকাটা নাই। তা ফিকটিশাস অ্যাসেট যদি আপনি কোনো জায়গায় দিতে চান তাহলে রেফারেন্স দিয়ে দিতে হবে। যেমন ধরেন ব্যাংকে যদি ব্যাংক ক্যাশ এট ব্যাংক শব্দটাতে যদি আপনি টাকাটা ইনপুট দিতে চান তাহলে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট চাইবে, অ্যাকাউন্ট নাম্বার চাইবে, ব্যাংকের নাম চাইবে। আপনি জি, যদি জমির ঘরে টাকাটা দিয়ে দিতে চান তাহলে জমির বিবরণ দিতে হবে। অতএব এই জাতীয় কিছুতে তো আপনার নাই। তো যেটা যেহেতু যেটা টোটালি ফিকটিশাস অ্যাসেটস, আপনি এটা ক্যাশ ইন হ্যান্ড ওখানেই দিয়ে দিবেন। এবং সাধারণত 95% লোকজন এই রিটার্নটা এভাবে মিলিয়ে দেয়। হ্যাঁ, অতিরিক্ত আচ্ছা টাকাটা ক্যাশ এট হ্যান্ডই দিয়ে দেয়, ওখানে কোনো তথ্য চাই না। ডেফিনেটলি শুধু টাকাটা দিলেই আপনার ওই ইনপুটটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এই টাকাটা আপনি ওখানে দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। আর মানে ওতে আমি আরেকটা কাজ ক্যাশে, করতে পারেন, আপনি জি যদি টাকাটা খরচ করে ফেলেন তাহলে তো আর ফাইলে থাকবে না। তাহলে এই যে জি, ফ্যামিলি এক্সপেন্ডিচারে যদি আপনি বেশি পরিমাণে টাকা দেখায় দেন তাহলে কিন্তু আপনার ফাইল থেকে টাকাটা সরে যাবে, ফিকটিশিয়াসটা সরে যাবে। সরানোর দরকার নাই, আপনি ক্যাশ এট হ্যান্ডেই রেখে দিবেন সারপ্লাস আচ্ছা এই টাকাগুলো। ক্যাশ এন্ড হ্যান্ডে রেখে দেই। আর হচ্ছে এখানে একটা কথা আছে যে আপনার আহ, এখানে কি এমন কিছু করার কোনো হেড নাই যে আমি বাইরে কোথাও আমার এটা কারো কাছে আছে, এরকম তো কোনো হেডস নেই এখানে স্যার, আচ্ছা, কোনো আচ্ছা, কিছু। আপনি লোন দিয়ে রাখতে পারেন, আপনার বন্ধুর কাছে আপনি 3 লক্ষ টাকা 2 লক্ষ টাকা পাইতে পারেন। ওখানে ইনভেস্টমেন্টের গড়ে একটা ইয়ে আছে যে লোন গিভেন গিভেন লোন আর কি। ওখানেও আপনি টাকা দিতে পারেন হ্যাঁ যদি হ্যাঁ হ্যাঁ বাস্তবিক হ্যাঁ অর্থে স্যার, কারো কাছে আপনি টাকা দিয়ে থাকেন। ওখানে হয়তো বা রেফারেন্স চাইতে পারে আপনি কাকে দিচ্ছেন, কারণ ওই করদাতাকে তো আবার ধরতে হবে ইনকাম ট্যাক্সে, তাই না? এগুলো একটু রাইট। হ্যাসেলে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওখানে যখন আপনি দিবেন তখন আপনি টাকাটা কার কাছে দিচ্ছেন, ওর নাম দিতে হবে, ওর টিন দিতে হবে, এটা একটা মুশকিল বিষয়। এজন্য আচ্ছা আচ্ছা, ওই আপনি ক্যাশ এট হ্যান্ডে রেখে দেন। হ্যাঁ, এবং যথাযথ আমি প্রত্যাশা করতেছি যে আগামী 2-3 বছরের ভিতরে আপনি একটা ভালো ফিগারের মালিক হয়ে যাবেন, তখন এই টাকাটা যথাযথ ইনভেস্টমেন্ট করে প্রচুর পরিমাণ ব্যাংক ইনভেস্টমেন্ট করে আপনি টাকাটা প্রদর্শন করতে পারবেন। আচ্ছা আচ্ছা স্যার। ঠিক আর আছে, ঠিক আছে, হ্যাঁ শাওন ঠিক ভাই, আছে, হ্যাঁ আমরা জি 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 কোশ্চেন আরো নিব, অসুবিধা নেই, আর 2-1টা কোশ্চেন নেই। নেক্সট টাইম আপনার কাছ থেকে কোশ্চেন নিব। জি জি ইয়ামিন জি ভাই স্যার। হ্যান্ড রাইজ করে আছেন, আপনি কোশ্চেন করতে চাচ্ছেন, বলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি জি বলেন। আচ্ছা, ভালো আছেন? জি, জি, আছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। হ্যাঁ, ওই যে আমাদের পরীক্ষার ডেট চলছে নাকি? না, পরীক্ষার ডেট এখনো নির্ধারিত হয়নি, তবে প্রত্যাশা করা হচ্ছে যে জানুয়ারির শেষের দিকে পরীক্ষাটা হতে পারে। জানুয়ারির শেষে? জি, আর জি। আছে আমাদের আছে ওই যে মাঝে তো অনেকদিন পরে ক্লাসে আসবে তা, এই যতদিন পরীক্ষা না হবে ততদিন একটু পড়ায় যাবেন নাকি? আচ্ছা, আমি চেষ্টা করব। আমি তো মেকআপ ক্লাস অলরেডি 2টা ঘোষণা করেছি, হয়তো বা প্রয়োজনের সাপেক্ষে আমি ক্লাস নিব যদি আপনাদের রিকোয়ারমেন্ট বা ডিমান্ড থাকে। আমি হ্যাঁ, ইতিমধ্যে অবশ্যই আমার ডিমান্ড আছে। হ্যাঁ, ইতিমধ্যে আমি একটা সম্ভাব্য মান পর্যালোচনা করে প্রশ্নপত্রের যে প্রশ্ন মান পূর্ণমান সেটা পর্যালোচনা করে আপনাদের গ্রুপে আমি শেয়ার করেছি। কি হ্যাঁ জাতীয় কোশ্চেন আসতে পারে তার একটা ব্রড কোশ্চেন আর যে
মিডল কোয়েশ্চেন টাইপের যে মাঝারি আর বড় আকারের প্রশ্ন যেগুলো হতে পারে 5 নাম্বার আর 10 নাম্বারের, এগুলার একটা সংক্ষিপ্ত সাজেশন দিয়েছি। আশা করি এখান থেকে আপনারা 50 মার্কসের কোয়েশ্চেন পাবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি জি আর ভাই জি বলেন। টাকা আছে, আমি দিয়ে দিব না সাবার না যে আচ্ছা, ওকে, মানে সমস্যা নেই, কিছু টাকা সমস্যা নেই। বাকি আছে, আমরা অসুবিধা নেই, ডাজন্ট ম্যাটার, আপনার ডাজন্ট ম্যাটার। বিকাশে ওকে, দিয়ে দিব না। জি 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 জি, ঠিক আছে, ঠিক আছে, ওকে, আসসালামু ঠিক আছে। আর দুই একটা কোয়েশ্চেন নিয়ে আজকে আমরা আমরা আমাদের ক্লাসে চলে যাব। উম আর দু একজন কোয়েশ্চেন করতে পারেন। আপনাদের সাজেশন বিষয়ে কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, ইয়ামিন ভাই, আপনি হ্যান্ড রাইজ করে আছেন, আপনি কোয়েশ্চেন করতে পারেন। আপনি মাইক্রোফোনটা, হ্যাঁ, আনমিউট করে কোয়েশ্চেন করেন, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমাদের আসসালাম, জি। এখানে মানে প্রচলন আছে এই রিটার্নে মানে জিরো করতেই হবে, এরকম কোনো বাধ্যবাধকতা আছে কিনা? মানে সবার বাংলাদেশে একটা প্রচলন যে আমার আমার কি আয় থেকে দায় বেশি হতে পারে না, বা দায় থেকে আয় বেশি হতে পারে না। এটা কিন্তু হতে পারে, কিন্তু আমাদের যে করেই হোক কিছুক্ষণ আগে ভাই যেটা বললো, বলে ক্যাশ ইন হ্যান্ড বা যে কোনো ভাবে আমরা চেষ্টা করি জিরো বানাইতে। এটা মানে এটা ব্যাপারে একটু কথা বলবেন। আর 2 নম্বর হলো জি আমাদের মানে সরকারি আর বেসরকারি যে মানে ইতে ই রিটার্নের যে নিয়মটা, মানে আমি একটা উদাহরণ দিই। আমার ট্যাক্স আসছে হলো 19,000 সামথিং, কিন্তু আমি গাড়ির আইটি 25,000 আমি সোর্স ট্যাক্স এআইটি আগে পেমেন্ট করেছে। তা কিন্তু আমাকে একবার লাস্ট অংশে দেখাচ্ছে 4,475। মানে আমি যে অংশটা আমি পাবো উল্টা ওইখানে দেখাচ্ছে আমি তাকে দিব। মানে আমি তো 25,000 ট্যাক্স অলরেডি দিয়ে দিয়েছি, জি আর আমার ট্যাক্স আসছে হলো 21,000। তাহলে কি আমার তো উচিত হলো ট্যাক্সটা আমাকে দিবে, কিন্তু ওইখানে লেখা আছে পে নাও 4,458। মানে এমন বোঝানো যাচ্ছে যে ট্যাক্সটা আমার আবার পেমেন্ট করতে হবে। এই ব্যাপারে একটু বলেন, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, ওয়েলকাম। ইয়ামিন ভাই, আপনি খুব সুন্দর একটা কোয়েশ্চেন করছেন যে এই রিটার্নে জিরো ফিগার নিয়ে আসতে হবে, ডিফারেন্স রাখা যাবে না। এটা এটা খুব আইনগত ব্যাপার। আপনি একটু স্বাভাবিক সেন্স দিয়ে চিন্তা করেন। একজন ব্যক্তির নিজের 1 টাকা নাও থাকতে পারে। সে যদি ঋণগ্রস্ত হয়, তার কাছে যদি মানুষ টাকাও এই টাকাটা তো সে কোনো না কোনো সম্পদে ইনভেস্ট করে রাখছে। এখানে জিরোটা কেন হয়? আলটিমেটলি জিরোটা বানানোর উদ্দেশ্যটা কি? জিরোটা আপনাকে বানাইতে হবে, এটা আপনি বাস্তব ফ্যাক্টস দিয়ে চিন্তা করেন। ধরেন, এখানে জিরোটা আসলে কোথায় হয়? বলা হচ্ছে যে একজন ব্যক্তির সোর্স অফ ফান্ড বা সমগ্র জীবনের যে পরিমাণ সম্পদ, অথবা সম্পদ না থাকলে তার দায় থাকতে পারে। সম্পদ অথবা দায় দুটাই তো মানে হতে পারে, মাইনাস ফিগারেও থাকতে পারে, কেউ ঋণগ্রস্ত থাকতে পারে। 1 টাকার মালিকও সে না, বা আরো দেখা যাচ্ছে তার কাছে আরো 20 লক্ষ টাকা মানুষ পাবে, এরকম হতে পারে। তাহলে এই 20 লক্ষ টাকা যে ব্যক্তিটার কাছে মানুষ পাবে, 20 লক্ষ টাকা এনে সে কি করছে? কোথাও না কোথাও তো রাখছে। তাহলে আলটিমেটলি আপনার যে পরিমাণ সম্পদ আছে, অথবা আপনি যে পরিমাণ সম্পদের মালিক, সেটার সমান অবশ্যই আপনার ফান্ড হইতে হবে। যদি আপনার ফান্ড সমান সমান সম্পদ হয়, তখনই তো দেখা যাবে যে আলটিমেটলি এটার কোনো ডিফারেন্স সৃষ্টি হবে না, জিরো হবে। এটা হচ্ছে একটা ব্যাপার, যে জিরোটা না হইলে তো রিটার্নটা মিলতেছে না। একটা ব্যক্তি ঋণগ্রস্ত থাকতে পারে, সে ধরেন 1 পয়সারও মালিক না, অথচ তার কাছে মানুষ আরো 10 লক্ষ টাকা পাবে। তাহলে এই 10 লক্ষ টাকা যে সে তার হাতে নিয়ে আসলো, খেয়াল করেন, ঋণ করলেও তো মানুষ আরেকজন রে দিয়া সে ঋণগ্রস্ত হয় না, সে নিজে নিয়ে আসে। তো এনে সেই 10 লক্ষ টাকা কিছু না কিছু করছে। হয় সে 5 কাঠা জমি কিনছে, নয়তোবা সে কোনো না কিছু, কিছু না কিছু সে করছে। তাইলে কোথায় এই টাকাটা আছে, এটা তো আপনাকে দেখাইতে হবে। তাহলে বাস্তবিক অর্থে আপনি টাকাটা ঋণ করে পাইছেন, এই টাকাটা আপনি কোথায় কোথায় রাখছেন, সেই জায়গাটা তো আপনাকে নির্দেশ করে দিতে হবে। তাহলে একজন ব্যক্তি, সে 1 টাকা, নিজে 1 টাকাও নাই, কিন্তু 10 লক্ষ টাকা মানুষ তার কাছে পাবে। এই 10 লক্ষ টাকা মানুষ পাবে, এটা আপনি দাবি করছেন যেরকম ভাবে, ঠিক এই জায়গাটা দেখাই দিতে হবে যে এই 10 লক্ষ টাকা আপনি কোথায় কোথায় রাখছেন। তাহলে এটা হলো কি, এটা কি কি বলে? ইনফ্লো বলে। আপনি যে টাকাটা ঋণ করে 10 লক্ষ টাকা নিয়ে আসলেন, এটা ইনফ্লো হইলো, এটা আপনি কোন কোন জায়গায় এটাকে রেখেছেন, এটা ব্যালেন্সিংটা কোন কোন জায়গায় আছে, এই জায়গাটা আপনাকে নির্দেশ করে দিতে হবে। তাহলে এখানে ইনফ্লো হইলো 10 লক্ষ টাকা, ঋণ করে আপনি 10 লক্ষ টাকা নিয়ে আসলেন, এটা আউটফ্লোটা কোথায় কোথায় আপনি টাকাটা রাখলেন, সেটা ডেফিনেটলি সমান হইতে হবে। আর যখন ইনফ্লো আউটফ্লোটা সমান হবে, তখন তো ডিফারেন্স থাকবে না, জিরো থাকবে। এটাকে আমরা খুব স্বাভাবিক জি, সেন্সে বলে আরেকটা ফেলি, প্রশ্ন হলো যে রিটার্নটা এই জিরো বানাইতে হবে।
জি, গতবারে এইবারে তো কালো টাকা সাদা করার কোনো উপায় ছিল না, কিন্তু অনেক লোক আছে এরকম যে হঠাৎ করে কোনো অবৈধ পথে টাকাটা নিয়ে এসে ফ্ল্যাট কিনেছে, ধরেন 40 লক্ষ টাকাতে। তাহলে জি তো জি আমি যদি সম্পদে 40 লক্ষ হলে কিন্তু দায় তো এরকম 40 লক্ষ নাই তার, তাহলে কি আলটিমেটলি তার কি জিরো হচ্ছে? তো ধরেন সে ঘুষ খায় হোক যেভাবে হোক অন্য কোনো ভাবে অবৈধ পথে সে হুম হুম টাকাটা পাইছে, কালো টাকা সাদা করার সুযোগ আচ্ছা তো 2-3 বছর ছিল। তাহলে আচ্ছা ক্ষেত্রে তার আমি এখন দায়টা কিভাবে তাকে মানে জিরো না করে মাইনাসই তো আসবো। আচ্ছা এখন এখন আমি বলি, আপনি একজন ব্যক্তি, তার একটা বিল্ডিং আছে, বিল্ডিংটা আপনি প্রদর্শন করতে চাচ্ছেন, এই বিল্ডিং এর টাকাটা কোত্থেকে আসছে, ডেফিনেটলি এটার ব্যাখ্যা আপনাকে দিয়ে দিতে হবে। যদি না দিতে পারেন তাহলে তো আপনি বিল্ডিংটাও দেখাতে পারবেন না। এখন আপনি যদি বলেন যে এই টাকাটা আমি ঋণ করে আনছি, এটা ইনকাম ট্যাক্স মেনে নিবে। হ্যাঁ, ডেফিনেটলি মেনে নিবে, তাহলে ঋণটা আপনি অবশ্যই ভবিষ্যতে পরিশোধ করবেন এমনটাই ধরে নেওয়া হয়। আপনি যদি এটা ব্যাখ্যা না দিতে পারেন, আপনি বিল্ডিংটা দেখাইতে পারবেন না। আর আরেকটা বিষয় যেটা বলছেন আপনি, যে তাহলে কালো তো টাকা, তাহলে তো ভালো দাম ফ্ল্যাটটা দেখাইলামই না। এমনই তো চলতেছে, ব্যাপারটা তো এরকমই চলতেছে এখন। আচ্ছা, আপনি আরেকটা বিষয় বলছেন যে কালো টাকা সাদা করার সুযোগ এই বছর নাই, এই কথাটা ঠিক না। কালো টাকা সাদা করার সুযোগ আছে আসলে। এটা যেটা ইয়া করা হয়েছিল, অর্থ আইনে যেটা বলা ছিল যে 3 ধরনের সম্পদ হতে পারে যেটাকে আপনি প্রদর্শন করতে পারবেন কিছু টাকা ট্যাক্স দিয়ে। সেটা হচ্ছে যে এক নাম্বার হচ্ছে যে বিল্ডিং, একটা বিল্ডিং আপনি দেখাইতে পারবেন ট্যাক্স দিয়ে, একটা নির্দিষ্ট রেট ছিল। 2 নাম্বার ছিল যে একটা ভূমি বা জমি যেটা দেখানো নয়, আপনি এটা দেখাইতে পারবেন। আর 3 নাম্বার ছিল যে একদম ক্যাশ ইন হ্যান্ড, আপনার হাতে টাকা আছে, এটা কোথাও আপনি ইনভেস্ট করেন নাই, মানে লিকুইডিটি মানি, যেটা লিকুইড মানি, টাকা, একদম টাকা, ব্যাংকে থাকতে পারে অথবা হাতে থাকতে পারে ওই টাকাটা। তাহলে এই 3 ধরনের সম্পদ, এটাকে কালো টাকা বোঝানো হয়েছে। মানে এটা কালো টাকা বলতে সেন্সটা এরকম, বিল্ডিংটাও তো ব্ল্যাক ছিল, এটা আপনি হোয়াইট করার সুযোগ আছে। ল্যান্ডটা ব্ল্যাক ছিল, হোয়াইট করার সুযোগ আছে। শুধু সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে একদম লিকুইড মানিটাকে। আপনি বিল্ডিং ইনভেস্টমেন্ট কিন্তু অ্যাভয়েড করতে পারবেন, এই সুযোগটা আছে। হ্যাঁ, ল্যান্ড ইনভেস্টমেন্ট যেটা, সেটাও আপনি অ্যাভয়েড করতে পারবেন। শুধু বন্ধ করে দেওয়া হয়েছে একদম লিকুইড মানি যেটা, সেটা দেখানোর সুযোগটা নতুন যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার আসছে, আসার পরে এই সুযোগটা বন্ধ করে দেওয়া হয়েছে। বাকি 2টা ব্যাপার এখনো আপনি অপদর্শিত যেটা, সেটা প্রদর্শন করতে পারবেন। আমার বুঝতে ঘুম পেরেছেন চলে ইয়ামিন ভাই? আসছে, তোমার ঘুম জি ভাঙতেছে আর জি জি আমার ঘুম বুঝতে পেরেছি, চলে থ্যাংক ইউ। আসছে। আর 2 নম্বরটা একটু বলেন। জি, ইআইটি মানে আমার ট্যাক্স যা আচ্ছা, এখানে এখানে আমি, হ্যাঁ, মনে হয়েছে আমার, দিয়ে আপনি প্রশ্ন ফেলাইছি, করছিলেন। তারপরেও বলে হ্যাঁ, ই রিটার্নে যেটা আপনি পেমেন্ট করেছেন 25,000, কিন্তু আপনার ট্যাক্স আসতেছে 19,000 সামথিং, হাউএভার, অর্থাৎ আপনার যেটা পেমেন্ট করা আছে এই বছর গাড়ি বাবদ, সেটার থেকে কম ট্যাক্স আসছে। তারপরে ওখানে পেয়েবল দেখানোর কথা না, আপনি শব্দটা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করেন। ওখানে পাশাপাশি 2টা শব্দ আছে, একটা হচ্ছে রিফান্ড আর একটা হচ্ছে পেয়েবল। যদি এটা আমার মনে হচ্ছে যে আপনি যদি ঠিকঠাক করে ট্যাক্স ফাইলটা করে থাকেন, তাহলে রিফান্ডে দেখাচ্ছে টাকাটা। রিফান্ডে দেখাইলে বোঝা যাচ্ছে যে আপনার আর দিতে হবে না, এটা আপনি ভবিষ্যতে পাবেন, এমনটাই আপনি দাবি করতেছেন। না না, বুঝতে পেরেছেন? রিফান্ডে দেখাচ্ছে না। আমি একসময় আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপে দিয়ে দিব না, রিফান্ডে দেখাচ্ছে না, ওইটা আপনার পেয়েবেলে দেখাচ্ছে, সমস্যা পেলে পেয়েবল। দেখাচ্ছে। ও, তাহলে ক্যালকুলেশনটা বোধহয় ভুল হয়েছে আর কি, ডাটা ইনপুট দিতে আপনার একটু চেক করে নিয়েন। প্রবলেম হলে আপনি আমার সাথে শেয়ার করেন, পার্সোনাল হোয়াটসঅ্যাপে আপনি একটু নক দিন, আমি ইনশাল্লাহ দেখাই দিব, ভিডিও কল দিলেও আমি দেখাই দিব। থ্যাংক ঠিক ইউ। আছে, তাহলে থ্যাংক আজকে ইউ। আমরা আমাদের ক্লাসে চলে ঠিক যাচ্ছি। আছে, ঠিক। মোটামুটি অনেকগুলা কোশ্চেন নিয়েছি, কোশ্চেন আরো নেবো লাস্টের দিকে। এখন আজকের যে ক্লাসের আলোচনার ব্যাপার, সেখানে চলে যাচ্ছি। সবাই সাথেই থাকেন। আমি সবাইকে মিউট করে দিচ্ছি। দেখুন, এই ক্লাসটা আপনারা অনেকেই করেছেন, এর আগে আমি এই ক্লাসটা নিয়েছিলাম, কিন্তু ভিডিওটা ডেস্ট্রয় হয়ে যাওয়ার কারণে ক্লাসটা আবার নিতে হচ্ছে। অনেকেরই রিকোয়ারমেন্ট ছিল, অনেকে ক্লাসটা মিস করেছেন। আর আমাদের ক্লাসে যারা থাকেন, তার বাইরেও আমাদের অনেক লার্নার পার্সন আছে যারা এই ভিডিওগুলো দেখেন, হয়তো বা আমাদের ক্লাসে অ্যাটেন্ড করেন না, বা আমাদের ক্লাসে, আমাদের প্ল্যাটফর্মে নেই। আলাদাভাবে যেহেতু আমরা ক্লাসগুলা ওপেন অ্যাক্সেস করে দিয়েছি, মোটামুটি আমি ব্যাপক সাড়া পেয়েছি ক্লাসগুলা দেওয়ার পরে। এবং প্রত্যেকেরই রিকোয়ারমেন্ট যে
এই 2 নাম্বার এবং 3 নাম্বার যে ভিডিও, এই ক্লাসগুলো আসলে আপলোড দেওয়ার জন্য আমি তার তার জন্য অনেকটা মানে উৎসাহী হয়ে এই ক্লাসগুলো আমাকে নিতে হচ্ছে। আর আপনাদেরও প্রয়োজন, আপনারাও বলছেন অনেকেই। আমরা লেকচার টুটা এর আগে ক্লাস নিয়েছি, এখন দেখেন লেকচার টুটা আমি আবার ক্লাস নিচ্ছি। আপনারা যারা করছেন তাদের জন্য তো ব্যাপারটা অনেক সহজ লাগবে, আজকের ক্লাসগুলো করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আর যারা একদম করেননি তারা একটু মনোযোগ দিয়ে দেখেন। এখানে খুব সহজভাবে আমি সরলীকরণ দিয়ে আসলে বোঝানোর চেষ্টা করেছি যে আসলে লেকচার টুটাতে যে আলোচনার বিষয় হচ্ছে একজন সরকারি চাকরিজীবী তার রিটার্নটা কিভাবে পূরণ করতে হবে, তার ক্যালকুলেশনটা কিভাবে করতে হবে, সেই ব্যাপারটা এখানে আলোচনা করা হয়েছে। আর এখানে আলোচনা করা হয়েছে বাড়া হইতে আয়ের ফ্যাক্টস গুলা কি কি, মানে বাড়া হইতে আয় নির্ণয় করার জন্য কি কি বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করতে হয় বা কি নিয়ম অনুসরণ করতে হয়, আহ, তার বিভিন্ন আলোচনা দ্বারাগুলো আলোচনা করা হয়েছে এবং একটা বাস্তব ফ্যাক্টস এর ভিত্তিতে আয়কর নির্ণয় করে দেখানো হয়েছে। এটা এটা খুব জেনারেল একটা ব্যাপার যে আমরা জানি যে বাংলাদেশের প্রেক্ষিতে একজন ব্যক্তির 7 ধরনের আয়ের খাত থাকতে পারে। এর মধ্যে একটা হচ্ছে যে চাকরি হইতে আয়, আরেকটা হচ্ছে বাড়া হইতে আয় হতে পারে, কৃষি হতে আয় হইতে পারে, ব্যবসা হইতে আয় হইতে পারে, মূলধনী আয় হইতে পারে, আর্থিক পরিসম্পদ হতে আয় হইতে পারে, কিংবা এই 6টার ভিতরে যদি না থাকে তাহলে অন্যান্য উৎসের আয় হতে পারে। তাহলে একজন করদাতার 7টা আয় থাকবে তা কিন্তু না, হয়তোবা কিছু কিছু করদাতা আছে যাদের একটা মাত্র আয়ের উৎস থাকে, অনেকেরই আছে একের অধিক 2টা আয়ের উৎস থাকতে পারে, কারো কারো 4-5টা আয়ের উৎস থাকতে পারে। তো প্রত্যেকটা আয়ের উৎসের ক্যালকুলেশন আলাদা আলাদা ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে। তাহলে আমরা এখানে প্রথমে যে উদাহরণটা নিয়ে আসছি, প্রশ্নটা নিয়ে আসছি, এটা হচ্ছে একজন সরকারি চাকরিজীবীর যে আয়, তার আয়টা থেকে কিভাবে আয়কর নির্ণয় করতে হয় তার ফ্যাক্টস এখানে দেওয়া আছে, একটা বাস্তব ফ্যাক্টস এখানে দেওয়া আছে। লেখা আছে জনাব সাজ্জাদ হোসেন পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মরত একজন সরকারি কর্মচারী। তো উনি প্রতি বছরই আয়কর ফাইল জমা প্রদান করেন। 2024-25 করবর্ষেও আয়কর ফাইল জমা করবেন। এর জন্য প্রথমে তার কি কালেকশন করার প্রয়োজন হয়েছে, প্রথমে তার কালেকশন করার প্রয়োজন হয়েছে তার বেতন বিবরণী। খেয়াল করেন, আপনি অথবা আপনি যদি কারো ট্যাক্স ফাইল করে দিতে চান, যদি কারো বেতন খাতে আয় থাকে, তাহলে তার বেশ কয়েকটা ডকুমেন্ট বা প্রমাণের প্রয়োজন হবে। এগুলা কি কি হতে পারে? এটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে বেতন বিবরণী লাগবে। 2 নাম্বার হচ্ছে ব্যাংক বিবরণী। অনেকেই ব্যাংক বিবরণী দিতে চায় না, কিন্তু আপনি বলবেন যে ব্যাংক বিবরণীটা লাগবে। কারণ বেতন যে পরিমাণ পেলো, ধরেন 5 লক্ষ টাকা বেতন পেলো, তাহলে তার ব্যাংকে অবশ্যই 5 লক্ষ টাকাই ঢুকবে। যদি কোনো কারণে 10 লক্ষ টাকা ঢুকে আর এটা যদি ইনকাম ট্যাক্স অফিস ধরতে পারে, তাহলে কিন্তু বাকি 5 লক্ষ টাকার উপর ট্যাক্স করে দিয়ে ট্যাক্স আদায় করে নিবে। তাহলে এই জন্য আপনাকে অবশ্যই বেতন বিবরণীটাও তার কাছ থেকে চাইতে হবে। আর কি লাগবে, মানে কি কি লাগবে এটা কিন্তু আপনাকে জানতে হবে। আপনি আপনার বেতন খাতের আয়ের ফাইলটাই করেন অথবা অন্য কারো যদি করে দেন, আপনি যদি কারো কনসালটেন্সি করে দেন, তাহলে কি কি প্রয়োজন হবে যার বেতন খাতে আয় রয়েছে তার ইনকাম ট্যাক্স ফাইলটা প্রস্তুত করার জন্য? বেতন বিবরণী প্রয়োজন হবে, ব্যাংক বিবরণীর প্রয়োজন হবে, আর এটা হচ্ছে পিএফ ফান্ড যারা সরকারি চাকরিজীবী, প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ডে তার কি পরিমাণ টাকা আছে সেটা আপনার জানার প্রয়োজন আছে, কারণ এটা আপনি ইনকাম ট্যাক্স ফাইলে কিন্তু দেখাই দিবেন। তাহলে কি প্রয়োজন? বেতন বিবরণী প্রয়োজন, ব্যাংক বিবরণী প্রয়োজন, আর হচ্ছে পিএফ ফান্ডের একটা স্টেটমেন্ট আছে। এটা সাধারণত যারা সরকারি চাকরিজীবী, যেহেতু আমাদের এই ফ্যাক্সটা সরকারি চাকরিজীবীর, এই ব্যাপারটা আমি একটু গুরুত্ব দিয়ে বলছি। পিএফ ফান্ডের কাগজটা উনি কিভাবে সংগ্রহ করবে, অনেক চাকরিজীবীরা হয়তো বা এটাও জানে না যে কিভাবে পিএফ ফান্ডের কাগজটা সংগ্রহ করতে হয়। এটা সাধারণত এসডি অফিস বা ওই যে 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 প্রতিষ্ঠানে চাকরি করছেন প্রত্যেক প্রতিষ্ঠানে অবশ্যই একটা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট রয়েছে, ওই অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে গেলেই যোগাযোগ করলে ওনারা পিএফ ফান্ডের কাগজটা দিয়ে দিবে। তাহলে এই 3টা জিনিস ম্যান্ডেটরি যদি কোনো সরকারি চাকরিজীবীর ফাইল আপনি করতে চান। তার যদি অন্য কোনো আয়ের খাত না থাকে, তাহলে তার শুধু বেতন খাতে যদি তার আয় থাকে, তাহলে এই বেতন খাতে আয় নির্ণয় করার জন্য, বেতন খাতে আয়ের ইনকাম ট্যাক্স ফাইলটা তৈরি করার জন্য আপনাকে 3টা কাগজ লাগবে। তা না হলে কিন্তু আপনি তার ফাইলটা সঠিকভাবে যথাযথভাবে করতে পারবেন না, তৈরি করতে পারবেন না। তাহলে এই 3টা জিনিস একটু মুখস্থ রাখতে হবে, যে 3টা জিনিস প্রয়োজন হবে বেতন খাতে আয় নির্ণয় করার জন্য, বেতন খাতে আয় নির্ণয় করে আয়কর ফাইল জমা দেওয়ার জন্য। তাহলে এখন এখানে জনাব সাজ্জাদ আহমেদ উনি একজন সরকারি চাকরিজীবী, তার এখানে একটা ফ্যাক্স দেওয়া আছে। সে তার মাসিক মূল বেতন হচ্ছে 36,000 টাকা, আর মাসিক চিকিৎসা ভাতা 2,000 টাকা, উৎসব ভাতা 72,000 টাকা, বাংলা নববর্ষ ভাতা 3600 টাকা।
বিবেচ্য আয় বর্ষে জনাব সাজ্জাদের কাছ থেকে আয়কর বাবদ কর্তন করা হয়েছে 5,000 টাকা। তাহলে প্রদত্ত তথ্যের আলোকে করদাতার মোট আয়, নিট পদেয় কর ও রিটার্নের সাথে পদেয় করের পরিমাণ পরিগণনা করুন। আমাদের আইটিপি পরীক্ষায় এই ধরনের একটা ফ্যাক্টস দেওয়া থাকবে, এরকম একটা ফ্যাক্টস দেওয়া থাকবে, আর প্রশ্নটা চাইবে এরকম ক খ দিয়ে চাইবে, ছোট ছোট টিকা আকারে চাইবে যে ক মোট আয় কত, নিট পদেয় কর কত, মানে একটা ফ্যাক্টস এর উপর ভিত্তি করে 4-5টা টিকা আকারের কোশ্চেন থাকবে, ছোট ছোট ক্যালকুলেশন করে আপনাকে বের করতে হবে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখন এখানে সাজ্জাদ আহমেদের যে বাস্তব ফ্যাক্টস দেওয়া আছে, ফ্যাক্টস এর উপর ভিত্তি করে আমরা মোট আয় বের করব, নিট পদেয় কর বের করব, আর রিটার্নের সাথে তার কত টাকা আহ, প্রদান করতে হবে সেটা বের করব। তাহলে এখন এখানে দেখেন সাজ্জাদ আহমেদের আহ, মূল বেতন দেওয়া আছে 36,000 টাকা, এটা কিন্তু 1 মাসের বেতন। এখন আমরা যদি সরকারি চাকরিজীবীর আয়কর ফাইল করতে চাই, আমাদের কি SRO 7 ফলো ফলো করতে হবে। SRO 7 কি বলা আছে? এসআরও ইনকাম ট্যাক্সের এই পর্যন্ত 49টা এসআরও হয়েছে, এর মধ্যে SRO 7 যেটা, সেখানে বলা আছে যে একজন সরকারি চাকরিজীবী কিভাবে তার আয়কর হিসাব করবেন। ওখানে এই কথাটাই বলা, যেটা আমি এখন বলতেছি, সেটা হচ্ছে যে একজন সরকারি চাকরিজীবী বিভিন্ন নামে সরকারের কাছ থেকে বেতন আদায় করে থাকেন। এর মধ্যে দুইটা নাম আপনি খুঁজে বের করবেন, একটা হচ্ছে মূল বেতন আর একটা হচ্ছে উৎসব বোনাস। এই দুইটা নামে যে পরিমাণ টাকার ফিগার থাকবে এটার উপর ট্যাক্স ক্যালকুলেশন করবেন, আর বাকি যে টাকাটা থাকবে ওই টোটাল টাকাটা হচ্ছে কর মুক্ত আয়, ওই টাকাটার উপরে কোনো ট্যাক্স ক্যালকুলেশন হবে না। তাহলে ব্যাপারটা খুব সহজ। SRO 7 এর কথা হচ্ছে যে একজন সরকারি চাকরিজীবী যে পরিমাণ বেতন পান তার ভিতরে মূল বেতন এবং উৎসব বোনাস, এই দুইটার উপর ট্যাক্স ক্যালকুলেশন করে ট্যাক্স দিতে হবে। যদি ট্যাক্স আসে ট্যাক্স দিবেন, ট্যাক্স না আসলে ট্যাক্স দিবেন না। এটা হচ্ছে ফ্যাক্ট। তাহলে এখন এখানে সাজ্জাদ আহমেদের বেশ কয়েকটা নামে উনি টাকা পেয়েছে, এর মধ্যে মূল বেতন 36,000 টাকা, এটা হচ্ছে 1 মাসের। তাহলে 12 মাসের কত হয় দেখেন, এই যে নিচে আমরা মোট আয়টা নির্ণয় করি, তার মোট আয়টা কত, সে যা পাইছে টোটাল প্রাপ্তিটা কিন্তু মোটাই না। মোটাই মানে এখানে বোঝানো হচ্ছে যে কত টাকার উপরে ট্যাক্সটা ক্যালকুলেশন করতে হবে আয়কর আইনে, সেটাকে মোটাই বলা হয়। তাহলে মূল বেতন 1 মাসে যদি 36,000 টাকা পায়, 12 মাসে 4,32,000 টাকা পাবে, সেটা এখানে লেখা হয়েছে। আর উৎসব ভাতা, উৎসব ভাতা মানে ফেস্টিভ্যাল অ্যালাউন্স বলা হয় সাধারণত। আর একটু সহজভাবে যদি বলি, আহ, ঈদের যে দুইটা বোনাস, এই দুইটা বোনাসকে বলা হয় উৎসব ভাতা, অথবা পূজার যে দুইটা বোনাস। আর বৈশাখী যে ভাতাটা, নববর্ষ যে ভাতাটা, সেটা আসলে উৎসব ভাতা না, সেটা একটা বিশেষ ভাতা। যখন এটা প্রথম চালু হয়েছিল তখন বলা হয়েছিল এটা একটা বিশেষ ভাতা, এটা কোনো উৎসব ভাতা না। তার মানে নববর্ষ, বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখের যে ভাতা সেটা এখানে আসবে না। এই দুইটা ফ্যাক্টরি আসবে, একটা হচ্ছে মূল বেতন আর একটা হচ্ছে উৎসব ভাতা। উৎসব ভাতা মানে ঈদের দুইটা বোনাস বা পূজার দুইটা বোনাস। তাহলে এই সাজ্জাদ আহমেদের মূল বেতন হচ্ছে প্রতি মাসে 36,000 টাকা, আর বছরে হচ্ছে 4,32,000 টাকা। আর উৎসব ভাতা, সে দুইটা উৎসব ভাতা পেয়েছে দুইটা ঈদে, তার পরিমাণ হচ্ছে 72,000 টাকা। উৎসব ভাতা সাধারণত ঈদের যে ভাতা বা পূজার যে ভাতা, এটা মূল বেতনের সমান হয়ে থাকে আর কি। এ হচ্ছে ব্যাপার। তাহলে তার মোট আয় কত? 5,04,000 টাকা। খুব সহজ কথা। 5,04,000 টাকার উপরে আমাদের কাজ হচ্ছে ট্যাক্স ক্যালকুলেশন করা। কিভাবে ট্যাক্স ক্যালকুলেশন করব দেখেন, নিট পদেয় কর নির্ণয়। 5,04,000 টাকার উপর স্ল্যাব রেটে আমরা ট্যাক্স ক্যালকুলেশন করব। প্রথম 3.5 লক্ষ টাকা পর্যন্ত 0% আয়কর হচ্ছে 0। পরবর্তীতে 1 লক্ষ টাকার উপরে 5% হারে আয়করের পরিমাণ হচ্ছে 5,000 টাকা। আর অবশিষ্ট 54,000 টাকা থাকে, ওনার যেহেতু 5,04,000 টাকা মোটাই, তাহলে অবশিষ্ট 54,000 টাকার উপরে তার আয়করের পরিমাণ হচ্ছে 5,400 টাকা। তাহলে তার নিট কর হচ্ছে 10,400 টাকা। এখন এই 10,400 টাকার মধ্যে কিন্তু সে যখন বেতনগুলা পেলো সরকারের কাছ থেকে, ওই অ্যাকাউন্টসেই তখনই একটা নির্দিষ্ট ট্যাক্স কেটে রেখে রেখে দিছে। আর সেটার পরিমাণ সারা বছর হচ্ছে 5,000 টাকা। তাহলে 5,000 টাকা অলরেডি তার ট্যাক্স দেওয়া হয়ে গেছে। তো তার ট্যাক্স দিতে হবে 10,400 টাকার মধ্যে 5,000 টাকা দেওয়া আছে। তার মানে রিটার্নের সাথে তার কত পরিশোধ করতে হবে, এটা ক্যালকুলেশনটা এইভাবে বের করতে হবে। রিটার্নের সাথে পদেয় করের পরিমাণটা, নিট পদেয় কর যেহেতু 10,400 টাকা, বাদ হচ্ছে আয়কর বাবদ যে কর্তন হয়েছে 5,000 টাকা, সেটা বাদ দিলে থাকে কত? 5,400 টাকা। এটা হচ্ছে রিটার্নের সাথে পদেয় করের পরিমাণ। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই অঙ্কটা আমাদের সলিউশন হয়ে গেল। খুব সহজ একটা ব্যাপার, সিম্পল একটা ব্যাপার। তাহলে এখানে যদি আমাদের চাকরি পরীক্ষা একজন সরকারি চাকরিজীবীর বেতন ভাতা দিয়ে
দিয়ে দেয় কোয়েশ্চেন পেপারে, তখন আপনি এভাবে কোয়েশ্চেনটা থাকবে, এভাবে বের করবি। এখানে হয়তো বা আরো দুই একটা ব্যাপার আসতে পারে, রিবেট কত, রিবেটের পরে পদে করে পরিমাণ কত, এই হচ্ছে ব্যাপার। তাহলে এখন এভাবে আমাদেরকে ক্যালকুলেশন করে পরীক্ষার খাতায় আনসার করতে হবে। আইটিবি পরীক্ষা এইভাবে প্রশ্ন আসবে, যদি আপনার বাস্তব ফ্যাক্টস এর অঙ্ক আসে এইভাবে আসবে। ধারণা করা হচ্ছে এই জাতীয় দুইটা অঙ্ক আসতে পারে। উম, যে কোনো একটা আই দিয়ে দিতে পারে, আর একটা হচ্ছে একের অধিক আই দিয়েও থাকতে পারে। তাহলে একটু প্র্যাকটিস করলে আসলে বিষয়টা সহজ। তাহলে বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবীর আপনি আয়কর নির্ধারণ করতে পারবেন, যদি আপনি এখানে যে 4-5টা কথা আমি বলেছি, এই কথাগুলো আপনি মনোযোগ দিয়ে শুনে থাকেন। এসআরও 7 অনুযায়ী সকল সরকারি চাকরিজীবীর আয়কর নির্ধারণের জন্য আপনাকে মূল বেতন আর উৎসব ভাতার উপর ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। বাকি টাকাটা করমুক্ত আয় হিসেবে রিটার্ন একটা ঘর আছে, ঘরে চলে যাবে। রিটার্ন এটার ইফেক্টটা কিরকম এটা আমরা একটু দেখি। এই যে সাজ্জাদ সাহেবের প্রথমে আইটি আইটি 11 গো 2023, এই রিটার্ন ফর্মটার নাম, অনেকগুলো আয়কর ফর্ম আছে, এর মধ্যে এই ফর্মটার নাম হচ্ছে আইটি 11 গো, যেটা ই রিটার্নেও দেওয়া আছে, এই ফর্মটাই দেওয়া আছে। এই ফর্মটা খুব জনপ্রিয়তা পাচ্ছে, আপনারা এই ফর্মটাই সবসময় ফলো করবেন, আর আমি এটাকে গুরুত্ব দিচ্ছি এই পর্যন্ত। তাহলে এখানে তার অ্যাড্রেস দিতে হবে, নাম ঠিকানা যা যা বলা আছে সেই অনুযায়ী এখানে লিখতে হবে। লিখার পরে এখানে দেখেন 2 নাম্বার পেজটাতে 30/6/2024 তারিখে সমাপ্ত আয় বর্ষের আয় ও আয়করের বিবরণী, এই পেজটাতে মূলত ট্যাক্স ক্যালকুলেশনের হিসাব দেখানো হয়। তো এখানে সাজ্জাদ সাহেবের আয়ের খাত হচ্ছে একটাই, সেটা হচ্ছে চাকরি হইতে আয়। এই যে 5,04,000 টাকা এটা এখানে বসালাম, তার আর কোনো আয়ের খাত নাই। যদি থাকতো বাকিগুলো এখানে বৈশা এখানে মোট আয়টা হইতো, তাহলে ওনার মোট আয়টা এইটাই রয়ে গেল, 5,04,000 টাকা। ঠিক আছে, তাহলে 5,04,000 উপরে আমরা ট্যাক্স ক্যালকুলেশন করে কত পেলাম? 10,400 টাকা। এই যে 10,400 টাকা, এখানে 10,400 টাকা তাকে পরিশোধ করতে হবে। এখন পরিশোধের ব্যাপারটা কিরকম দেখেন, কর পরিশোধ বিবরণ খেয়াল করছেন? এই যে কর পরিশোধ বিবরণ, কর পরিশোধে তার উৎস কর্তন অলরেডি 5,000 টাকা হয়ে গেছে। ঠিক আছে, আর অন্য কোনো নামে যদি তার পরিশোধ থাকতো, যেমন পরিশোধিত অগ্রিম কর, এই যে এখানে অগ্রিম কর বলতে 154 ধারায় অনেক সময় ট্যাক্স দেওয়া হয়, হ্যাঁ, ইনকাম ট্যাক্স অফিসে, ওইটাকে অগ্রিম কর বলা হয়। অথবা গাড়ির যে করটা দেওয়া হয় এটা এখানে বসবে, গাড়ির করটা যে দেওয়া হয় এআইটি, এটা এখানে বসবে। আর প্রত্যর্পণ যোগ্য করের সময় মানে বিগত বছরে যদি কোনো টাকা তার থাকতো তাহলে এখানে মাইনাস হয়ে যেত। যেমন ধরেন সাজ্জাদ আহমেদের যদি গত বছরে 1,000 টাকা বেশি দেওয়া থাকতো, তাহলে এখানে সে এটা লিখতে পারতো। এগুলা লিখার পরে যে ফিগারটা থাকবে, সেই ফিগারটা হচ্ছে এই রিটার্নের সহিত পরিশোধিত অবশিষ্ট কর। সাধারণত রিটার্নের সাথে যে চালান দিয়ে দেওয়া হয়, তাহলে ওনার জন্য এটা দিতে হবে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? আচ্ছা, তাহলে এই 24 নম্বরে প্রদত্ত কর 10,400 টাকা, টোটাল যোগফলটা এখানে আমরা দিয়ে দিলাম। 26 নম্বর করটা দেখেন, এটা অনেকে আমরা খুঁজে পাই না বা এখানে লিখি না। কর অবহিতপ্রাপ্ত বা করমুক্ত আয়, এই যে 27,600 টাকা, এই টাকাটা কোথেকে আসলো? এটা সাজ্জাদ সাহেবের দেখেন, মূল বেতন আর উৎসব ভাতা এই দুইটা বাদ দেয়া বাকি যে টাকার ফিগার গুলা ছিল ওগুলার যোগ হচ্ছে 27,000 টাকা। এই যে মূল বেতন এটা বাদ দিয়ে মাসিক চিকিৎসা ভাতা হচ্ছে 2,000 টাকা করে, মানে 24,000 টাকা এক বছরে। আর বাংলা নববর্ষ ভাতা হচ্ছে 3,600 টাকা। তাহলে 24,000 টাকা আর 3,600 টাকা কত হয়? এই 27,600 টাকা এখানে বসানো হয়েছে। এই যে বুঝতে পেরেছেন এই টাকাটা কোনটা? তাহলে একজন সরকারি চাকরিজীবীর যে টাকা থাকে এটা দুই ধরনের টাকা, একটা ট্যাক্সেবল আর একটা হচ্ছে করমুক্ত বা ট্যাক্স এক্সেম্পটেড। এক্সেম্পটেড টাকাটা এই 26 নম্বর কলামে বসবে, এটা মুখস্থ রাখবেন। এখানে লিখে দিতে হবে এই রিটার্নের সাথে কি কি দাখিল করবেন। একজন সরকারি চাকরিজীবী রিটার্নের সাথে 3টা জিনিস দাখিল করতে হবেই। 3টা জিনিস কি কি? এই যে যে 3টা জিনিসের বিবরণ এখানে লিখলাম, বেতন বিবরণী, ব্যাংক বিবরণী ও পিএম ফান্ডের কাগজ আপনাকে দিয়ে দিতে হবে। তাহলে আপনি সিরিয়ালি লিখে দিবেন, আর যে চালান দিলেন চালানের নাম্বার সহ এখানে লিখে দিবেন। ঠিক আছে, এ হলো ব্যাপার। এখানে সিগনেচার নিতে হবে, কি কি করা আছে ডিরেকশন দেওয়া আছে। আমরা কিভাবে বের করলাম ওনার এই সরকারি চাকরিজীবীর যে ট্যাক্স ক্যালকুলেশনটা, বা কতটুকু টাকা ট্যাক্সেবল আর কতটুকু ট্যাক্সেবল না, এটা বের করার জন্য একটা তফসিলি রিটার্নই দেওয়া আছে। এই যে দেখেন, আমরা সাজ্জাদ সাহেবের ক্যালকুলেশনটা যখন আমরা রিটার্ন ফিল আপ করবো, কোনো ব্যক্তির ইনকাম ট্যাক্স ফাইল করব, কোন সরকারি চাকরিজীবী, তখন ওনার স্যালারি স্টেটমেন্ট দেখে এরকম ভাবে আলাদা আলাদা করে আপনি প্রথমে লিখবেন কি কি দেওয়া আছে। দেখেন কি কি নামে উনি সরকারের কাছ থেকে টাকা পেতে পারে, এটা কিন্তু এখানে লেখা আছে। দেখেন প্রথম হচ্ছে মূল বেতন, হ্যাঁ,
মূল বেতন, এরপরে বকেয়া বেতন আছে, অনেকে টাকা গত মাসের বেতন পায় নাই, তাহলে আহ, গত বছরে কোনো একটা মাসের বকেয়া বেতন ছিল, এটা এই বছর পাইছি, তাহলে অবশ্যই এখানে দেখায় দিতে হবে। বিশেষ বেতন থাকতে পারে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, উৎসব ভাতা, সহায়ক কর্মীর জন্য প্রদত্ত ভাতা, ছুটি ভাতা, সম্মানী পুরস্কার, ওভারটাইম ভাতা, বৈশাখী ভাতা, ভবিষ্যৎ তহবিল অর্জিত সুদ, ল্যাম গ্র্যাচুইটি, অন্যান্য যদি থাকে, তাহলে যে নামেই থাকুক না কেন সব আসবে এই কর অব্যাহতি প্রাপ্ত আয়ে। ঠিক আছে, শুধুমাত্র মূল বেতন আর হচ্ছে উৎসব ভাতা, এই দুইটা ফিগার আসবে এখানে। বুঝতে পেরেছেন? এলো ব্যাপার। স্যালারি স্টেটমেন্টে এই নামে অনেক, মানে এখানে যে নামগুলা দেওয়া আছে এই নামগুলা দিয়ে অনেক টাকার অঙ্ক দেওয়া থাকবো, আপনি শর্টিং করে এখানে শুধুমাত্র মূল বেতন আর উৎসব ভাতাটা শর্টিং করে আলাদাভাবে ট্যাক্সের জন্য হিসাব করবেন, আর বাকি টাকাটা ওর অব্যাহতি হিসেবে 26 নম্বর কলামে বসায় দিবেন, যত টাকাই হোক না কেন। বেসরকারি চাকরিজীবীদের জন্য আপনার এখানে যে তফসিলটা দেওয়া আছে, তফসিল একের খ অংশটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, এটা আমরা স্বাভাবিকভাবে জানি যে বেসরকারি চাকরিজীবীদের জন্য SRO 7 ফলো করা হয় না। বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে একজন বেসরকারি চাকরিজীবী যে পরিমাণ টাকা সারা বছরে পেল, যে পরিমাণ টাকা সারা বছরে পেল তার 1/3 বাদ দিয়ে বাকি টাকার উপর ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। এটা হচ্ছে বেসরকারি চাকরিজীবীদের জন্য ট্যাক্স ক্যালকুলেশনের নিয়ম। সরকারি চাকরিজীবীদের জন্য SRO 7 ফলো করাইতে হবে। বেসরকারি চাকরিজীবীদের যে তফসিলটা, এটা গড়টাও আবার ওইরকম ভাবেই দিয়ে দিছে, দেখছেন? এটা হচ্ছে রিটার্ন। রিটার্ন মানে বাস্তব ফ্যাক্টস, কিভাবে আমরা আইন থেকে জিস্ট করে ব্যবহার করি বা অ্যাপ্লিকেশন করি, তার একটা ছক কিন্তু এগুলো। হ্যাঁ, এই রিটার্ন ফর্ম গুলা কিন্তু বারবার আপনাকে নজরে আনতে হবে, দেখতে হবে। 2 নম্বর তফসিলে তো বাড়ি ভাড়া, কিভাবে বাড়ি ভাড়ার ক্যালকুলেশনটা কিরকম হবে, এটা কিন্তু তফসিল 2 তে আলোচনা করা আছে। ঠিক আছে, আর তফসিল 3 তে আলোচনা করা আছে যে আপনার কৃষি আয়টা নির্ণয় করার জন্য কিভাবে ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে সেটা। আর তফসিল 4 এ দেওয়া আছে যে একজন ব্যবসায়ী তার ব্যবসার ইনকামটা নির্ধারণ করার জন্য, ব্যবসার ট্যাক্সেবল ইনকাম নির্ধারণ করার জন্য কিভাবে ট্যাক্স ক্যালকুলেশন করবে। এটা সাধারণত আমরা জানি চূড়ান্ত হিসাবের মাধ্যমে করা হয়। এখানে চূড়ান্ত হিসাবের জিসটা দেওয়া আছে, সংক্ষিপ্ত আকারে চূড়ান্ত হিসাবটা এখানে দেওয়া আছে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? এই যে এটা হচ্ছে স্থিতিপত্র, আর এটা হচ্ছে ক্রয় বিক্রয় হিসাব ও লাভ ক্ষতি হিসাব। আর তফসিল 5-এ যে রিবেট, রিবেট আপনি কিছু কিছু জায়গা আছে যেখানে ইনভেস্টমেন্ট করলে পরে কর ছাড় পাবেন বা কর রেয়াত বলা হয়। তো কোন কোন জায়গায় বিনিয়োগ করলে আপনি কর রেয়াত পাবেন তার লিস্টটা কিন্তু এই তফসিল 5-এ দেওয়া আছে। কোন কোন জায়গায় দেখেন, এই যে লেখা আছে বা সরাসরি ভাবে যে বাংলাদেশে পরিচিত জীবন বীমা পলিসির প্রিমিয়াম বা চুক্তি ভিত্তিক ডিফার্ড অ্যানুইটি, মানে বীমার যে প্রিমিয়াম দেয় যদি কোনো করদাতা, তাহলে 1 বছরে যে পরিমাণ প্রিমিয়াম দিল ওই পরিমাণ প্রিমিয়ামের টাকা এখানে বসবে। 2 নম্বর লেখা আছে ডিপোজিট পেনশন বা মাসিক সঞ্চয় স্কিমে প্রদত্ত চাঁদা, ডিপিএস যেটাকে বলা হয়। তাহলে এই 1 বছরে ধরেন এই রিটার্নটা যদি কর বছর যদি হয়ে থাকে 2024-25, তাহলে 2024-25 কর বছরে 2023-24 আয় বর্ষের যে পরিমাণ টাকা আপনি ডিপিএস এ জমা দিলেন, ধরেন শাওন ভাই একটা কোয়েশ্চেন করছিল যে উনি 2টা ডিপিএস আছে 1,000 টাকা করে জমা দেন, তাহলে এখানে এখানে রিবিটটা বের করার সময় কত টাকা বসাবেন? রিবিটটা বের করার সময় তাহলে ওনার যেহেতু 2টা ডিপিএস এবং প্রত্যেকটা ডিপিএস এর পরিমাণ 1,000 টাকা, তার মানে প্রতি মাসে উনি 2,000 টাকা দেয়, তাহলে বছরে 24,000, এখানে 24,000 বসাবে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তাহলে ডিপিএসটা হতে পারে আরো 5 বছর আগের, সেটাই কিন্তু এখানে কাউন্টেবল না। এখানে কাউন্ট হবে শুধুমাত্র 1 বছরের যে আয় বর্ষের ট্যাক্সটা আপনি নির্ধারণ করতেছেন, শুধু ওই আয় বর্ষের কি পরিমাণ ডিপিএস এ জমা প্রদান করছেন বা কি পরিমাণ আপনি কোনো বীমা প্রিমিয়াম দিয়েছেন। আপনার বীমাটা হতে পারে আজকে থেকে আরো 8 বছর আগে থেকে শুরু হয়েছে, কিন্তু এখানে কিন্তু ওই 8 বছরের টোটাল টাকাটা বসাবেন না, এখানে বসাবেন
সংশ্লিষ্ট আয় বর্ষে মানে এক বছরে কি পরিমাণ বীমা প্রিমিয়াম প্রদান করেছে। কেউ যদি 3,000 টাকা করে প্রিমিয়াম প্রদান করে থাকে, 36,000 টাকা এক বছরে, তাহলে এই টাকাটা এখানে বসবে। তাহলে আমরা যে ফ্যাক্টসটা দেখতেছি, সাজ্জাদ সাহেব উনি এই ধরনের কোনো বিনিয়োগের কথা এখানে বলা নাই, এই জন্য এখানে ইফেক্ট করতেছে না। হ্যাঁ, সাজ্জাদ সাহেবের শুধু এখানে যে ফ্যাক্টসটা দেওয়া আছে তার উপর ভিত্তি করে তার ট্যাক্সেবল ইনকাম কত, 5,04,000 টাকা, এটা আমরা এখানে বসাইলাম। ওই যে এখানে তার ট্যাক্স আসতেছে কত, 10,400 টাকা, কিভাবে পরিশোধ করছে তার ফ্যাক্টসটা। আর তার ট্যাক্স ক্যালকুলেশনটা হবে কোথায়, তফসিল 1 অনুযায়ী, তফসিল 1-এর ক অংশ অনুযায়ী। ঠিক আছে, রিবেট যদি তার থাকতো বা এই অঙ্কটার মধ্যে যদি থাকতো, তাহলে আমরা এখানে বসায় সে ব্যাপারটা হয়তো দেখতে পারতাম। এটা একটু দেখেন যে আসলে কোন কোন জায়গায় বিনিয়োগ করলে পরে রিবেট নেওয়া যায়। যদি সরকারি সিকিউরিটিজ হয়, আপনি রিবেট নিতে পারবেন, মানে ওই সংশ্লিষ্ট আপনি শেয়ার কিনছেন 5 বছর আগে, ওই শেয়ার দিয়ে কিন্তু এই বছর রিবেট নিতে পারবেন না। এই বছর কি পরিমাণ শেয়ার কিনছেন, ওই টাকাটা এখানে বসবে। এই যে এটা বলছে, অনুমোদিত স্টক এক্সচেঞ্জের সহিত তালিকাভুক্ত কোন সিকিউরিটিজে বিনিয়োগ। প্রভিডেন্ট ফান্ডে যারা সরকারি চাকরিজীবী আছে, তাদের প্রভিডেন্ট ফান্ডে টাকা কাটে প্রতি বছর, বা অনেকে টাকা জমা দেয়। তাহলে কি পরিমাণ টাকা এক বছরে জমা দিছে, যেমন আমি প্রতি প্রতি মাসে 3,000 টাকা করে দেই, তাহলে আমার 12 মাসে 36,000 টাকা। আমি যখন ট্যাক্স ফাইলটা করেছি তখন 36,000 টাকা আমি এখানে বসিয়েছি, কারণ আমি এখান থেকে রিবেট পেয়েছি। এই হলো ব্যাপার, আপনারাও তাই করতে হবে। আর বেসরকারি চাকরিজীবীদের জন্য খেয়াল করেন, এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। 5 নাম্বার যে লাইনটা, এটা সরকারি চাকরিজীবীদের জন্য। আর 6 নাম্বার যে লাইনটা, করদাতা ও তার নিয়োগকর্তা কর্তৃক অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে পদচাঁদা, এটা সাধারণত যারা সরকারি না, তাদের ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু প্রতিষ্ঠান আছে, ওনারা করদাতাদের কাছ থেকে মানে ওই এমপ্লয়ীদের কাছ থেকে একটা টাকা জমা নেয় এবং সমপরিমাণ টাকা ওই নিয়োগকর্তাও প্রদান করে একটা অ্যাকাউন্টে রেখে দেয়। তাহলে করদাতা যেটা দিল সেটা এবং নিয়োগকর্তা যেটা দিল সেটা, এই দুইটার যোগফল বসবে রিবেট নেওয়ার সময়। ঠিক আছে, ধরেন করদাতা দিল 20,000 টাকা আর নিয়োগকর্তা দিব 20,000 টাকা, তাহলে 40,000 টাকা বসবে রিবেট। আর সরকারি চাকরিজীবীদের জন্য ব্যাপারটা তা না, শুধুমাত্র এই করদাতা বা এমপ্লয়ি যে পরিমাণ টাকা দিচ্ছে সেটার উপরে রিবেট হয়, কারণ এখানে সরকার কি পরিমাণ দিচ্ছে এটা কিন্তু প্রতি বছর সরকার এখানে দেয় না, সমপরিমাণ টাকা দেয় না, জমা দেয় না এই ফান্ডে, শুধু ওই করদাতা বা এমপ্লয়ি দেয়। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানের বার্ধক্য তহবিল আছে, বার্ধক্য তহবিলে যদি কেউ চাঁদা প্রদান করে, এই টাকাটা এখানে বসবে। অবশ্যই অনুমোদিত হতে হবে। কল্যাণ তহবিল থাকে, কল্যাণ তহবিলে যে পরিমাণ টাকা দিয়েছে, গোষ্ঠী বীমা তহবিল থাকে, ওখানে যে পরিমাণ টাকা দিয়েছে সেটা এখানে বসবে। এখন কল্যাণ তহবিলে আর গোষ্ঠী বীমা তহবিলে টাকা দিল কিনা, প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা দিল কিনা, এমপ্লয়ি কোনো অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে চাঁদা দিল কিনা, এটা আপনি কিভাবে জানবেন? এটা তো করদাতার ব্যাপার। করদাতার এই ব্যাপারটা আপনি কিভাবে জানবেন? আপনি তার কাছ থেকে কাগজ চাইয়া নিতে হবে। ঠিক আছে, তা না হলে কিন্তু আসলে আপনি বুঝবেন না যে আসলে কোন কোন জায়গায় সে ইনভেস্ট করেছে। তার ডিপিএস, একজন করদাতার, আমার এক রিলেটিভ আছে, তার শেয়ার আছে 36 লক্ষ টাকার। হ্যাঁ, সে আমাকে বলে নাই, সে শিকার আসে নাই, তার ফাইলটা একটু প্রবলেম হয়েছে। তো এখন তো সে চিঠি পেয়ে বললো যে আমার তো ফাইলটা প্রবলেম হয়েছে, যে আপনি ফাইলটা করে দিলেন। আমি বললাম যে আপনি তো আপনার যে শেয়ার আছে এটা তো আপনি বলেন নাই। এবং ইভেন আমি তাকে এটা জিজ্ঞাসা করেছি যে আপনার কি কোনো বিনিয়োগ রয়েছে, উনি বলছে যে না, আমার কিচ্ছু নাই, যা যা আছে তাই বললাম, এতটুকু। এর ভিতরে দেখা গেছে তার 36 লক্ষ টাকা শেয়ার আছে। এই যে একটা ব্যাপার, করদাতারা স্বাভাবিকভাবে তার নিজের সম্পদটাকে, আপনারা যেহেতু এখানে যারা একত্রিত হয়েছি, আমরা এখানে আমাদের প্ল্যাটফর্মে যারা আপনারা যুক্ত হয়েছেন, সবাই প্রফেশনালি আপনার ট্যাক্স ফাইল তৈরি করবেন। দেখা যাবে যে আপনারা কনসালটেন্সি দিবেন অথবা কোনো কোম্পানির কনসালটেন্ট হবেন, অ্যাডভাইজার হিসেবে কাজ করবেন। তাহলে আপনাদেরকে কিন্তু এই ব্যাপারটা জানতে হবে, তথ্যটা করদাতার ভিতর থেকে কিভাবে বের করতে হবে, এই কৌশলটা কিন্তু আপনার মানে জানতে হবে। আপনার প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট অনেক সময় করদাতার মনেও থাকে না। আর যে একটা ডিপিএস আছে, এটা যে ইনকাম ট্যাক্স ফাইলে দেখাইতে হবে, এটা তার জানা নাই, যে কারণে সেটা অ্যাভয়েড বা স্কিপ করে যায়। আপনার প্রত্যেকটা এখানে যে কয়টা আপনার বিনিয়োগের জায়গা আছে, প্রত্যেকটা জিজ্ঞাসা করতে হবে যে এগুলো আপনার আছে কিনা। না থাকলে এখানে করার জন্য উদ্বুদ্ধ করতে হবে, উদ্বুদ্ধ করলে পরে তার ট্যাক্স কম আসবে। এই জিনিসটা তো আপনি জানবেন কনসালটেন্ট বা অ্যাডভাইজার হিসেবে, সে তো জানে না। এই জন্য আপনি বলে দিবেন বছরের শুরুতে যে ভাইজান আপনি একটা ডিপিএস খুলেন, যেহেতু প্রতি বছর আপনার ট্যাক্স অনেক বেশি আসতেছে, আপনি একটা ডিপিএস খুলেন, তাহলে আপনার ট্যাক্স অনেক কম আসবে। আপনি দেখবেন যে বছর শেষে যখন ট্যাক্স ক্যালকুলেশন করতে যাবে, ডিপিএস এর কারণে তার ট্যাক্সের পরিমাণ আহ, অনেক কমে আসবে। এতে কিন্তু করদাতা খুশি হবে। তাহলে এই ব্যাপারটা কিন্তু তার জানা নাই, আপনার জানতে হবে। কেন? আপনি না জানলে তো তাকে আপনি অ্যাডভাইস করতে পারবেন না, হ্যাঁ, কনসালটেন্সি তাকে দিতে পারবেন না। এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে প্রত্যেকটা পয়েন্টের
জায়গার নাম আপনার মুখস্থ রাখতে হবে। জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয়ের বিবরণী, এখানে সাজ্জাদ সাহেব ধরেন সে সারা বছরে কি পরিমাণ আহ, সে এত একটা ইনকাম করলো চাকরি করে, কি পরিমাণ খরচ করলো। সাধারণত 60-70% খরচ হয় বাংলাদেশের প্রেক্ষাপটে। আর যাদের ইনকাম কম তাদের তো টোটালটাই খরচ হয়ে যায়। আর কেউ যদি অনেক হ্যান্ডসাম স্যালারি পায় বাংলাদেশের প্রেক্ষাপটে, তারও কিন্তু 60-70% খরচ হয়ে যায়, যেহেতু দ্রব্যমূল্যের উর্ধ্বগতি অনেক বেশি। তাহলে আয়ের সাথে সামঞ্জস্য রেখে আপনি খরচটা দিবেন। যদি কারো ইনকাম 5 লক্ষ টাকা হয়, স্বাভাবিকভাবে তার 3 লক্ষ টাকা খরচ হবে। আপনি যদি 3 লক্ষ টাকার কম দেন, তাহলে তার খরচ কম দেখানো হয়েছে মর্মে কিন্তু ঘোষণা হতে পারে। এরপরে IT10B, তাহলে একজন করদাতার সকল কিছুর হিসাব কিন্তু আপনার এই রিটার্ন ফাইলটাতে দিয়ে দিতে হবে। এই রিটার্নটা যদি ভালোভাবে বোঝা যায়, টোটাল আইনের জিনিসটা কিন্তু এখানে চলে আসছে। IT10B হচ্ছে একজন করদাতার সম্পদ ও দায়ের বিবরণী। তাহলে এখানে একজন করদাতার কি কি মানে আছে সবকিছু এখানে লেখা হয়। এই বছর কি পরিমাণ অর্জিত তহবিল হইলো এটার ফিগার, আর বিগত বছরে তার অর্জিত তহবিলের পরিমাণে যে নিট সম্পদ, এটাকে মানে এই পর্যন্ত যা উনি ইনকাম করেছে, সে তো সম্পদে কোনো একটা সম্পদে সে টাকাটাকে ইনভেস্ট করেছে, জমি কিনেছে অথবা ফার্নিচার কিনেছে, স্বর্ণ কিনেছে। হ্যাঁ, যাই কিনুক না কেন, এখানে আপনি যখন প্রতি বছর ইনকাম ট্যাক্স ফাইলটা করবেন, এক বছরের হিসাব নতুন করে ইনক্লুড হচ্ছে। আর এতদিন যে আপনি করে আসছেন, বিগত বছরের টাকাটা কোথায় পাবেন? এই যে 2 নাম্বার করে কিন্তু বসাইতে হবে বিগত বছরের টাকাটা। দুইটা মিলে আবার তার নতুন করে সম্পদ পুনর্গঠন হয়েছে। ধরেন কারো আহ গত বছর পর্যন্ত তার সম্পদের পরিমাণ ছিল 50 লাখ টাকা। হ্যাঁ, ব্যাপারটা আমি একটু সিম্পলি বুঝাই, যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ সম্পদ বিবরণীটা। 50 লাখ টাকা গত বছর পর্যন্ত ছিল, তাহলে এই বছর তার অর্জিত তহবিল হয়েছে বেতন বাবদ, ধরেন সাজ্জাদ সাহেবী 5 লক্ষ টাকা তার হইলো মোট অর্জিত তহবিল। ইয়ামিন ভাই একটা কোশ্চেন করছিলেন যে কেন জিরো হবে, যে জিরোটা কেন হবে। দেখেন এখন এখানে দেখেন 5 লক্ষ টাকা সেই বছর ইনকাম করছে, আর তার বিগত বছরের নেট অ্যাসেটস এর পরিমাণ ছিল 50 লক্ষ টাকা, টোটাল 55 লক্ষ টাকা দাঁড়াইলো না। এটা থেকে তার পারিবারিক খরচ আছে, এই বছরে কি পরিমাণ পারিবারিক খরচ ধরেন, এই বছরে তার পারিবারিক খরচের পরিমাণ ধরেন 3 লক্ষ টাকা। তাহলে তার, না এটা হলো টোটাল না, এখানে 55 লক্ষ টাকা হবে, 5 লক্ষ আর আগের 50, তাহলে পারিবারিক খরচ ধরেন 3 লক্ষ টাকা। আমি একটা কাল্পনিক ফ্যাক্টস দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি কেন জিরো হবে। আচ্ছা, তাহলে 3 লক্ষ টাকা যদি টোটাল 55 লক্ষ টাকার মালিক সে, 3 লক্ষ টাকা তার এই বছর পারিবারিক খরচ সে খরচ করে ফেলছে, তাহলে তার এখন রয়ে গেছে কত? তাহলে এই বছরে তার নিট সম্পদের পরিমাণ দাঁড়াইলো কত? 52 লক্ষ টাকা। এটা কত নাম্বার ঘরে বসালাম খেয়াল করেন, এটা 5 নাম্বার ঘরে বসালাম। তাহলে সে কতটুকু টাকার মালিক? সে 52 লক্ষ টাকার মালিক। এখন ধরেন একটা ব্যাংক তার কাছে 60 লক্ষ টাকা পাবে, ডাজন্ট ম্যাটার, ব্যাংক পাইলো 60 লক্ষ টাকা, আমি এখানে 60 লক্ষ টাকা লিখলাম। ব্যাংকের আউটস্ট্যান্ডিং লোন আছে, খেয়াল করেন। তাহলে এখন এই যে আপনার 5 নাম্বার গড়ে সে 52 লক্ষ টাকার মালিক, আর ব্যাংক পাবে তার কাছে 60 লক্ষ টাকা। তাহলে এখন এই 7 নাম্বার গড়ে দেখেন আইসা কি বলছি, মোট পরিসম্পদ 5 এবং 6-এর যোগফল কত হয়? দুইটা যোগ করলে 52 লক্ষ আর 60 লক্ষ, 1,12,000 না, 1,12,00,000। এই 7 নাম্বার পর্যন্ত একটা স্টেপ শেষ, মানে রিটার্নের স্টেপটা এখানে শেষ। আপনি যদি 7 আর 8 কে একসাথে করে ফেলেন, তাহলে আবার ভুল হবে। বুঝতে পেরেছেন? এই 7 পর্যন্ত একটা সিরিয়াল শেষ। এই পর্যন্ত আমরা কি পেলাম? ওনার মোট পরিসম্পদ 7 পর্যন্ত একটা চ্যাপ্টার ক্লোজ। এই চ্যাপ্টার থেকে আমরা কি পেলাম? এই করদাতার যে তার নিজের যতটুকু আছে ততটুকু, আর তার কাছে মানুষ যতটুকু পাবে ততটুকু, সব মিলিয়ে উনি 1,12,00,000 টাকার মালিক। মানে মানুষের টাকাটা তার হাতে আছে, তাহলে তার মানে কি পরিমাণ
এই মুহূর্তে সে পজেস্ট করে, এই মুহূর্তে তার সে এই মুহূর্তে সকল রাইটস রাখে কতটুকু টাকার উপরে? 1,12,00,000 টাকা। 1,12,00,000 টাকা কোথায় কোথায় আছে, এটা হচ্ছে 8 নাম্বারের। দেখেন বিভিন্ন জায়গায় থাকতে পারে, অবশ্যই 1,12,00,000 টাকা কোথাও না কোথাও সে রাখছে, বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় রেখে দিচ্ছে। এই 1,12,00,000 টাকা কোথায় কোথায় আছে, 1,12,00,000 টাকা কোথায় কোথায় আছে এটার বর্ণনা হচ্ছে 8 নাম্বারে। খেয়াল করেন। তাহলে 7 নাম্বারে ছিল যে সে কি পরিমাণ টাকার মালিক, মানে তার এই মুহূর্তে তার হাতে কি পরিমাণ টাকা আছে। এটা এটা কোন তারিখের? সারা বছর নিয়ে হিসাব করলে কিন্তু হবে না। এটা আমরা 30শে জুন 2024 তারিখে, ওই দিনে 1,12,00,000 টাকা তার প্রসেসটে আছে। সেইটা সেই ইচ্ছা করলে এটা একটা বস্তার ভিতরে ভরেও রেখে দিতে পারে, অথবা সেই ইচ্ছা করলে এই টোটাল টাকাটা দিয়ে একটা ফ্ল্যাটও কিনতে পারে, অথবা ব্যাংকে ইনভেস্টমেন্টও করতে পারে। এটাই এখানে বোঝানো হয়েছে যে 7 নাম্বারটা দিয়ে বোঝানো হয়েছে মোট পরিসম্পদ। মানে এই 30/6/2024 তারিখে এসে সে 1,12,00,000 টাকার মালিক। এটা এই টাকার 1,12,00,000 টাকার ফাইন্যান্সটা কি বা অর্থ সংস্থানটা কি, সেটা ফ্যাক্ট না। 30/6/2024 তারিখে এসে উনি কত টাকা পজেস্ট করে, কি পরিমাণ টাকা সে ইচ্ছা করলেই সংস্থান করতে পারবে বা সে একসাথে করে ফেলতে পারবে 1,12,00,000 টাকা। এখন 1,12,00,000 টাকা কোথায় কোথায় আছে, বুঝতে পেরেছেন ব্যাপারটা? 1,12,00,000 টাকা কোথায় কোথায় আছে, এটা আবার আপনি কোথায় খুঁজে পাবেন? 8 নাম্বারে দেন, বিভিন্ন কলামে। এই যার 1,12,00,000 টাকা আছে, যেমন ধরেন এই ওনার 1,12,00,000 টাকা আছে, 1,12,00,000 টাকার মধ্যে তার 50 লক্ষ টাকা আছে ব্যবসার কাজে সে লাগাইছে, তাহলে ব্যবসার মধ্যে অবশ্যই 50 লাখ থাকলো। এটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে আপনাকে বুঝতে হবে যে IT10B-টা আপনি কিভাবে ফিল আপ করবেন। আপনি 7 নাম্বার ক্রমিক পর্যন্ত চ্যাপ্টার একটা ক্লোজ, মানে এটার দ্বারা বোঝায় যে ওই করদাতার উনি কি পরিমাণ সম্পদের মালিক, কতটুকু টাকা, মানে যে পরিমাণ সম্পদ আছে সব সম্পদের টাকার ভ্যালুটা কত, 1,12,00,000 টাকা। তাহলে এই টাকাটা কোথায় কোথায় আছে? ধরে নিলাম এই ব্যক্তির 50 লক্ষ টাকা তার একটা ব্যবসায় আছে, ঠিক আছে? তাহলে আরো টাকা আছে তার, 1,12,00,000-র ভিতরে 50 লক্ষ চলে গেলে আরো 62 লক্ষ থাকে। 62 লক্ষ কই আছে? ধরেন তার 62 লক্ষর মধ্যে 50 লক্ষ আছে অকৃষি জমিতে, তাহলে এখানে আরো 50 লক্ষ লিখলাম। খেয়াল করেন, আর আরো 12 লক্ষ রয়েছে না? 50 লক্ষ আছে ব্যবসায় আর 50 লক্ষ আছে কৃষি জমিতে, তাহলে আরো 12 লক্ষ আছে। কোথাও না কোথাও তো আছে, অবশ্যই থাকতে হবে। আপনি যদি এখানে এখানে 7 নাম্বার কলাম অনুযায়ী আপনি ঘোষণা করলেন যে আমি এই পরিমাণ সম্পদের মালিক, বুঝতে পেরেছেন? এখন এই সম্পদটা কোথায় কোথায় আছে এটার বর্ণনা আপনাকে দিয়ে দিতে হবে। তাহলে 50 লক্ষ টাকা আছে ব্যবসায়, আর 50 লক্ষ টাকা আছে তার কৃষি জমিতে, আর 12 লক্ষ টাকা কই আছে সে খুঁজে পাইতেছে না, মিলাইতে পারতেছে না, বা আপনি কনসালটেন্ট হিসেবে বুঝতেছেন না, তাহলে হাতে নগদে দেখাই দিবেন। ঘোষণা কিন্তু আপনাকে দিতে হবে। আপনি যেহেতু এখানে 7 নাম্বারে ঘোষণা করছেন যে আমার 1,12,00,000 টাকা আছে, তাহলে 1,12,00,000 টাকার হিসাবেই আপনাকে মিলাই দিতে হবে 8 নাম্বার গড় বা পরবর্তী গড় অনুযায়ী। যদি না মিলাইতে পারেন তাহলে তো রিটার্ন মিলবে না। তাহলে আপনি এখানে ঘোষণা কেন করলেন? বুঝতেছেন না ব্যাপারটা? তাহলে তো ডিফারেন্স হওয়ার কোনো সুযোগ নাই, অবশ্যই মিলাইতে হবে। এই জন্য বলা হয় যে শূন্য হবে। আমাদের যে ই রিটার্নে এই ইফেক্টে কিন্তু করছে। তাহলে 12 লক্ষ টাকা ওই করদাতা বা আপনি অ্যাডভাইজার হিসেবে আপনি নিজে খুঁজে পাচ্ছেন না, বা ওই করদাতা বলতে পারতেছেন না কোথায়, হয়তো বা বেশি খরচ করে ফেলছে সামহাও, এই হলো ব্যাপার আর কি, ফিকটিশিয়াস অ্যাসেট ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু আপনি তো ঘোষণা করে ফেলছেন 1,12,00,000, তাহলে বাকি 12 লক্ষ টাকা কোথাও না কোথাও তো দিতে হবে। এমন ধরেন আপনি যদি মোটর জানে দেন, তাহলে মোটর যান তো আপনার থাকতে হবে, নাহলে দিবেন কিভাবে? মোটর যানের নাম্বার লিখে দিতে হবে। এমন ধরেন আপনি বলেন আমার আসবাবপত্র আছে, তাহলে আসবাবপত্র যদি থাকে দিতে পারেন, সমস্যা নাই, কিছু আসবাবপত্র তো থাকেই। এখন ধরেন কোনোটা আপনি কুল কিনারা পাচ্ছেন না, তখন হাতে নগদ এখানে আমি 12 লক্ষ টাকা দেখাই দিলাম, ঠিক আছে? তাহলে এখন দেখেন 7 নাম্বারের যে ফিগার ছিল 1,12,00,000, সেটা আর 8 নাম্বারে কোন কোন জায়গায় 1,12,00,000 টাকা আছে এটা আপনাকে মার্ক করে দিতে হবে। ওনার ব্যবসায় আছে 50 লাখ, অকৃষি জমিতে আছে 50 লাখ, আর হাতে নগদে আছে 12 লাখ।
যেহেতু আপনি 7 নাম্বারে ঘোষণা করছেন যে আমি 1,12,00,000 টাকার মালিক, তাহলে আপনাকে এই জায়গাগুলা মার্ক করে দিতে হবে কোন কোন জায়গায় 1,12,00,000 টাকা আছে। যেহেতু আপনি ঘোষণা করছেন, তাহলে ডেফিনেটলি আপনাকে ওই খাতগুলা মেনশন করে দিতে হবে বা সুনির্দিষ্ট করে দিতে হবে। তাহলে 7 নাম্বার সমান সমান আলটিমেটলি, তাহলে দেখেন 8 নাম্বারের সব কয়টা কলাম ফিল আপ করার পরে 9 নাম্বারে যদি বিদেশে সম্পদ থাকতে পারে কারো, এটা দিবে। তাহলে 7 নাম্বার আর 10 নাম্বারটা অবশ্যই মিলবে। যদি মিলে তার মানে এটা কি বোঝাইলো, যদি মিলে তাহলে তো জিরোই, আলটিমেটলি 7 থেকে 10 বাদ দিলে যদি ফিগার ডিফারেন্স তৈরি না হয় তাহলে জিরো হবে। আর যদি ডিফারেন্স তৈরি হয় তার মানে আপনি ওই ঘোষণা করছেন একটা আর সম্পদ দেখায় দিচ্ছেন আরো কম, সেটা বোঝাবে। অথবা ঘোষণা করছেন এখানে 1,12,00,000 কিন্তু সম্পদ দেখায় দিচ্ছেন 1,20,00,000, তাহলে তো 8 লক্ষ টাকা ডিফারেন্স হয়ে গেল। তাহলে এখানে 1,12,00,000 টাকা হচ্ছে আপনি ঘোষণা করছেন আমি এই পরিমাণ টাকার মালিক, কারণ আপনি যদি সম্পদ দেখায় দেন 1,20,00,000 টাকার, তাহলে তো বাকি 8 লক্ষ টাকা কোত্থেকে আইলো এটা সরকার জানতে চাইবো, এই 8 লক্ষের উপরে ট্যাক্স বসাই দিবে। বুঝতেছেন ব্যাপারটা? যদি আপনি বেশি দেখায় দেন তাহলে আপনার একটা ট্যাক্স দিতে পারে, যদি কম হয় তাহলে কম হওয়ার তো সুযোগ নেই, অবশ্যই কিছু না কিছু করছেন। তাহলে কি করছেন এটা আপনি এই মুহূর্তে মনে নেই, আপনি তখন নগদে দিয়ে মিলাই দেন। তাহলে এই জন্য অবশ্যই জিরো হবে। 7 নাম্বার এবং 10 নাম্বার সমান হবে, আলটিমেটলি ডিফারেন্সটা জিরো হবে। এটাই বোঝানো হয়েছে আর কি, এমিন ভাইয়ের যে কোশ্চেনটা করছিলেন আর কি। এরপরে যদি কোনো কোশ্চেন অ্যারাইজ হয় তাহলে আপনি আবার কোশ্চেন করবেন, নোট ডাউন করে রাখেন। শাওন ভাই একটা কোশ্চেন করছিলেন যে আমার যে হ্যাঁ, কিছু টাকা আছে, টাকাটা আমি কোথায় দিব, হাতে নগদে দিলে মিলে নাহলে মিলে না, এছাড়া অন্য কোনো রাস্তা আছে কিনা। অন্য কোনো রাস্তা আপনি কোন জায়গায় দিতে চান, আপনি যদি যে জায়গায় দিবেন ওখানে তো স্পেসিফাইড করে দিতে হবে। আপনি যদি বলেন যে আমার এই সঞ্চয়পত্র আছে, তাহলে সঞ্চয়পত্র নাম্বার দিতে হবে, মানে স্পেসিফাইড তথ্য দিতে হবে, তাই না? অন্যান্য বিনিয়োগের গড়ে এই যে আরেকটা জিনিস বলছিলেন ঋণ প্রদান, আপনি যদি বন্ধু বান্ধব কাউকে দেন তাহলে এখানে দিবেন, কিন্তু এই যে বন্ধু ঋণ গ্রহণকারীর নাম এনআইডি উল্লেখ করতে হবে। ঠিক আছে, যাতে ইনকাম ট্যাক্স অফিসে ওই ভদ্রলোকটাকে খুঁজে ওনার ফাইলটা দেখতে পারে যে উনি দেখাইছে কিনা যে সে আরেকজনের কাছ থেকে লোন নিচ্ছে। এ হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে আইন। আইন ব্যাপারটা এভাবেই ট্রিট করে। আপনি আইনটা কি আহ, কৌশলে যদি এড়িয়ে যেতে পারেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আইনটা কিরকম এটা আমাদের জানতে হবে। এই হচ্ছে ব্যাপার, এই জন্য আলটিমেটলি জিরো হয়। এই রিটার্নটাতে অবশ্য জিরোর অপশন নাই, এই যে 8 পাতার যে রিটার্নটা আছে ওখানে অবশ্য জিরোর অপশন আছে, সরাসরি ভাবে আরেকটা গড় দিয়ে ওখানে পার্থক্যটা জিরো কিনা দেখা দেওয়া যায় আর কি। পেজের যে রিটার্নটা আছে আগের পুরাতন রিটার্ন, এই রিটার্নটা কিন্তু এখন আমি যে রিটার্নটা দেখাচ্ছি এটা হচ্ছে আমি যে রিটার্নটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার 2023 সালের আয়কর আইন 2023 পাস হওয়ার পরে একটা রিটার্ন ফর্ম প্রেসক্রাইব করা হয়েছে, ওই আয়কর আইন 2023 এর জিস্ট দিয়ে। হ্যাঁ, বুঝতে পেরেছেন, এটাকে বলা হয় IT-10-11 গ 2023। এই যে ফর্মের নামটা লেখা আছে, এই ফর্মটা খুব জনপ্রিয়তা পাইছে, ই রিটার্নের মধ্যেও কিন্তু এই ফর্মটাই ইনস্টল করা আছে। ঠিক আছে, এবং এই ফর্মে কিন্তু আপনারা ডাটা ইনপুট দেন, তথ্য ইনপুট দেন, তাহলে এই ফর্মটা ম্যানুয়ালি যদি বুঝেন তাহলে কিন্তু ই রিটার্নেও কাজে লাগবে। কারণ এই ফর্মটাই দেওয়া আছে, পেজগুলো এইরকমই, তথ্যগুলো এভাবেই দিতে হবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা যে জিনিসটা দেখতেছিলাম সেটা হচ্ছে সম্পদ ও দায়ের বিবরণীটা। তাহলে সম্পদ ও দায়ের বিবরণীটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে যে কোশ্চেন গুলো অ্যারাইজ হয়েছিল অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, এই ব্যাপারগুলাই আমরা আসলে অনেক সময় বুঝি না। এই ফ্যাক্টস গুলা যদি না বুঝি তাহলে তো আইনটা আমাদের আমরা আইনটাকে ভালোভাবে প্রয়োগ করতে পারবো না। রিটার্নের লাস্টের পেজে রিটার্ন ফর্ম পূরণের ক্ষেত্রে কিছু নির্দেশাবলী দেওয়া আছে, এগুলো আপনারা পড়বেন। এখানে কোনো কাজ নাই, কিন্তু এখানে দিয়ে দিছে যাতে একজন করদাতা রিটার্ন ফর্মটা কেনার পরে বা রিটার্ন ফর্মটা পূরণের সময় জিনিসগুলো পড়লে সে বুঝতে পারে যে আসলে কিভাবে তার রিটার্ন ফর্মটা পূরণ করা উচিত। কিছু নির্দেশনা দেওয়া আছে। এই ফর্মের বাইরেও পৃথক কাগজ ব্যবহার করা যাবে। অনেকেই ক্যালকুলেশন যেমন চূড়ান্ত হিসাব প্রস্তুত করতে হবে আলাদা পেজে, এটার সুযোগ করে দেওয়ার জন্য আসলে বলা হয়েছে যে স্থান যদি সংকুলান না হলে প্রয়োজনীয় পৃথক কাগজ ব্যবহার করা যাবে। তাহলে আপনি রিটার্ন ফর্মের বাইরেও আরো 2-1টা পেজ অ্যাড করে দিতে পারবেন, হ্যাঁ, বর্ণনার বা ক্যালকুলেশনের যদি প্রয়োজন হয়। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা এটা দেখলাম একজন সরকারি চাকরিজীবী রিটার্ন ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আজকে অত্যন্ত ইম্পর্টেন্ট আরো একটা আয়ের উৎস দেখবো, সেটা হচ্ছে বারাহতি আয়। আয়কর আইন 2023-এ 345টা ধারা রয়েছে, 25টা অংশ রয়েছে আর 8টা তফসিল রয়েছে। ধারাগুলোর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে ধারা 35 থেকে 39 পর্যন্ত
বাড়া হইতে আয় কি এবং কিভাবে নির্ণয় করতে হয় সে ব্যাপারটা আলোচনা করা হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এখান থেকে কিন্তু আমাদের আইটিপি পরীক্ষায় কোশ্চেন, রিটেন কোশ্চেনও আসবে আর ম্যাথমেটিক্যাল ট্রামও থাকবে। ম্যাথমেটিক্যাল কোশ্চেন সেট হইতে পারে বাড়া হইতে আয়ের উপরে, ইম্পর্টেন্ট একটা ব্যাপার। বাড়া হইতে আয় নিয়ে আলোচনা করেছে ধারা 35 থেকে ধারা 39 পর্যন্ত ধারাগুলাতে। কয়টা ধারা? 35, 36, 37, 38, 39, এই 5টা ধারায় বাড়া হইতে আয়ের সকল আদ্যোপান্ত বিষয়গুলা নিয়ে আসা হয়েছে। বাড়া হইতে আয় বলতে আপনি কি বুঝেন? এখানে আগের অধ্যাদেশে আয়কর আইন 2023-এর আগে আয়কর অধ্যাদেশ 1984 ছিল, 1984 সালে ওই অধ্যাদেশটা পাশ হয়েছিল। এটা 2023-এর মে জুন পর্যন্ত ওইটা বহাল ছিল। 2023-এর জুনের 22 তারিখে সে নতুন একটা আইন পাশ হয়েছে, যেটাকে বলা হয় আয়কর আইন 2023। এখন আমরা আয়কর আইন 2023 অনুযায়ী আমাদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের বিভিন্ন নিয়ম কানুন অনুসরণ করে থাকি। আর এর আগে আয়কর অধ্যাদেশ অনুযায়ী অনুসরণ করা হতো। আয়কর অধ্যাদেশে এই আয়ের খাতের নামটা ছিল গৃহ সম্পত্তি হইতে আয়। আর যেহেতু এখন বাড়াটা শুধুমাত্র গৃহ সম্পত্তি বাড়া হয় না, অনেক কিছু বাড়া হইতে পারে, এটার ব্যাপ্তি বা এক্সপান্স বৃদ্ধি করার জন্য সাধারণত এখানে গৃহ সম্পত্তি বাড়া হইতে আয়, ওই আয়ের মানে যে নামটা ছিল, খাতটা ছিল, ওই খাতটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন এই আয়ের খাতের নাম হচ্ছে বাড়া হইতে আয়। বাড়া হইতে আয় দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে গৃহ সম্পত্তি বাড়া হইতে আয়, আর একটা হচ্ছে গৃহ সম্পত্তি ব্যতীত অন্যান্য সম্পত্তি বাড়া হইতে আয়। তাহলে গৃহ সম্পত্তি বলতে কি বোঝানো হয়? গৃহ সম্পত্তি হচ্ছে ওই যে বাসা ভাড়া দিয়ে সাধারণত যে আয় করা হয় সেটা। মানে একটা বাসা ভাড়া দেওয়া হলো, আপনি দেখবেন বাসা একটা অনেকেই আসবাবপত্র সহ বাসা ভাড়া দেয়, তাহলে এই আসবাবপত্রটাও গৃহ সম্পত্তির অধিভুক্ত। বুঝতে পেরেছেন ব্যাপারটা? আবার একটা গৃহ বা বিল্ডিং অবশ্যই ডেফিনেটলি একটা ভূমির উপর অবস্থিত, তাই না? তাহলে এখানে গৃহ সম্পত্তি বলতে এই গৃহ সম্পত্তি একটা বিল্ডিং এর ভিতরে যে আসবাবপত্র আছে সেটা, এবং যে বিল্ডিংটা যে ভূমিটার উপর অবস্থিত ওই বিল্ডিংটা টোটালটা সহ, হ্যাঁ, ওইটাকে সাধারণত গৃহ সম্পত্তি বলা হয়। এটা এখানে বোঝানো হয়েছে। ঠিক আছে। শর্ত থাকে যে কোনো ভবন যা সম্পূর্ণরূপে গুদাম হিসেবে অন্তর্ভুক্ত হবে সেটা গৃহ সম্পত্তি না, সেটা অন্য কিছু। গুদাম সাধারণত ব্যবসায়িক কাজে ব্যবহার করার জন্য গুদাম ভাড়া নেওয়া হয় বা ভাড়া দেওয়া হয়। কোনো কারখানা ভবন যা প্লান্ট ও মেশিনারি ভাড়া প্রদানের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ভাড়া প্রদান করা হয়, ওগুলাও গৃহ সম্পত্তি না। তাহলে গৃহ সম্পত্তি সাধারণত মানুষ বসবাস করার জন্য যে ভবন বা দালান আছে সেটাকে গৃহ সম্পত্তি বলা হয়। আর সেখানে যে আসবাবপত্র থাকবে আর যে সেই ভবনটা যে জায়গাটার উপর অবস্থিত, টোটালটাকে একত্রে গৃহ সম্পত্তি হিসেবে আখ্যায়িত বা বিবেচনা করা হয়। ভাড়া প্রদান বলতে তো আপনারা এটা জিনিসটা সহজ, ব্যাপারটা খুব সহজ। ভাড়া প্রদান হচ্ছে মালিকানা সত্ত্ব ত্যাগ ব্যতি রেখে, মানে আপনি নির্দিষ্ট একটা সময়ের জন্য ভাড়া দিলেন টাকার বিনিময়ে। আপনি বিল্ডিংটা কিন্তু দিয়ে দিচ্ছেন না, বিল্ডিংটাতে সে ভাড়া থাকতেছে নির্দিষ্ট সময়ের জন্য, হয়তো অনেকদিন থাকবে, ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু এটা মালিকানা আপনার থাকবে, এটাকে ভাড়া প্রদান বলা হয়। আর সম্পত্তি বলতে কি বোঝানো হয়? গৃহ সম্পত্তি, জমি, আসবাবপত্র, ফিক্সার, কারখানা ভবন, ব্যবসার আঙিনা, যন্ত্রপাতি, ব্যক্তিগত যানবাহন ও মূলধনী প্রকৃতির অন্য কোনো ভৌত পরিসম্পদ যাহা ভাড়া প্রদান করা যায়, এগুলাকে সম্পত্তি বলা হয়। ভাড়া হতে আয় জিনিসটা কি? ভাড়া হতে আয়, ধরেন আপনি আপনি একটা আপনার 5 তলা একটা বাড়ি আছে, আপনি 5 জন ভাড়াটে কি ভাড়া দিলেন, তো ওখান থেকে আপনি ভাড়া পাবেন। পাশাপাশি আপনার কিছু খরচ আছে, খরচগুলা বাদ দিয়ে যে টাকাটা থাকবে এটা হচ্ছে ভাড়া হতে আয়, সহজ কথা। 5 তলা একটা বাড়ি, 5 জনকে ভাড়া দিয়েছেন, এক একজনে 1 লক্ষ টাকা করে দিয়ে, হ্যাঁ, প্রতি মাসে। তাহলে যত টাকা আপনি পেলেন একত্রিত করবেন, একত্রিত করার পরে যে খরচ হয়েছে খরচটা বাদ দিবেন, যে টাকাটা থাকবে সেটার নাম হচ্ছে ভাড়া হতে আয়, যেটার উপর ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। ব্যাপারটা কিন্তু খুব সহজ। এই লাইনটা আমি একটু পড়ি। কোনো ব্যক্তির কোনো সম্পত্তির ভাড়া প্রদান হইতে অর্জিত মোট ভাড়া মূল্য ধারা 37 হইতে এই অধ্যায়ে বর্ণিত সর্বমোট অনুমোদনযোগ্য খরচ
ধারা 38 বাদ দিলে যা অবশিষ্ট থাকবে উহা হইবে উক্ত সম্পত্তি হইতে উক্ত ব্যক্তির ভাড়া হইতে আয়। তাহলে যা কিছু সে পাবে তার থেকে খরচ বাদ দিতে হবে, বাদ দিলে যা থাকবে সেটা হচ্ছে ভাড়া হইতে আয়। বুঝতে পেরেছেন ব্যাপারটা? আমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে মোট ভাড়া মূল্য নির্ণয়। মোট ভাড়া মূল্যটা কিভাবে নির্ণয় করতে হয় এটা কিন্তু পরীক্ষাতে আসবে। এটা দ্বারা 37 আমি দেখাবো। আর অনুমোদনযোগ্য খরচ দ্বারা 38, এটা ইম্পর্টেন্ট বিষয়, এটা আমাদেরকে পড়তে হবে। তাহলে একজন ভাড়া এটা কিভাবে নির্ণয় করতে হয়, যা পাবে তা থেকে খরচ বাদ দিতে হবে, যা থাকবে সেটাই ভাড়া হইতে হয়। এখানে একটু আলাদাভাবে বলে দিই, হোস্টেল, হোটেল, মোটেল, রিসোর্ট এগুলা সাধারণত আপনার হবে না, এগুলো হচ্ছে সাধারণত ব্যবসা হইতে আয় হয়। হোস্টেল, মোটেল, হোটেল, রিসোর্টের ক্ষেত্র ব্যতীত অন্য কোনো সম্পত্তির ভাড়ার প্রকৃতি, কারবার, বাণিজ্য বা ব্যবসা নির্বিশেষে যে ধরনের হোক না কেন উক্ত সম্পত্তি হইতে অর্জিত আয় ভাড়া হইতে আয় খাতের অধীন পরিগণনা করতে হবে। আপনি যখন ক্যালকুলেশন করবেন তখন হোস্টেল, হোটেল, মোটেল ও রিসোর্ট এগুলা বাদ দিয়ে বাকি যে ভাড়াগুলা পাবেন ওইটা ভাড়া হতে আয় কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা করতে হবে। আর হোস্টেল, মোটেল, হোটেল, রিসোর্টের যখন আপনি ট্যাক্স নির্ধারণ করতে যাবেন তখন এইভাবে ট্যাক্স ক্যালকুলেশন করা যাবে না। আপনি যা পাইলেন তা থেকে আপনি আহ, মানে মোট অনুমোদনযোগ্য খরচ বাদ দিয়া যেটা থাকলো সেটা ভাড়া হতে আয় না, এটা ব্যবসা হতে আয় যেভাবে নির্ণয় করা হয় সেভাবে নির্ণয় করতে হবে, সেটা এখানে বলে দিচ্ছে। আচ্ছা, মোট ভাড়া মূল্যটা কিভাবে নির্ণয় করতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার এবং এটা পরীক্ষাতে কিন্তু আসবে। আমি আমি গতকালকে আপনাদেরকে যে সাজেশনটা দিয়েছি ওখানে কিন্তু আমি বলে দিয়েছি যে মোট ভাড়া মূল্যের মোট ভাড়া মূল্য কিভাবে নির্ণয় করতে হয় তার সূত্রটা ব্যাখ্যা করার জন্য। পরীক্ষাতে এইভাবেই আসবে এবং এটার জন্য 10 মার্কস থাকবে। মোট ভাড়া মূল্যটা কিভাবে নির্ণয় করবেন এখানে দেখেন, এখানে একটা সহজ সমীকরণ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। মোট ভাড়া মূল্য পরিগণনা, কোন আয় বর্ষে কোন ব্যক্তির স্বীয় মালিকানাধীন কোন গৃহ সম্পত্তির মোট ভাড়া মূল্য নিম্ন বর্ণিত সূত্র অনুযায়ী পরিগণিত হইবে। সূত্রটা কি? ক সমান সমান, ক মানে হচ্ছে মোট ভাড়া মূল্য, ক সমান সমান কি, খ প্লাস গ প্লাস ঘ প্লাস অ মাইনাস চ। এখন খ জিনিসটা কি, এই যে দেখেন খ মানে হচ্ছে মানে গৃহ সম্পত্তিতে অর্জিত ভাড়া পরিমাণ সারা বছর জুড়ে উনি যে ভাড়াটা পেল সেটা। আর এখানে বার্ষিক মূল্য বলতে বোঝানো হয়েছে, ধরেন গুলশান একটা বাসা ভাড়া 2000 স্কোয়ার ফিটের একটা বাসা যদি করদাতা 10,000 টাকা দেখা, তাহলে এটা কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কখনো মেনে নিবে না। এই জন্য এখানে আইনে বলে দেওয়া আছে যে আপনি যে ভাড়া নির্ধারণ করতেছেন, ঘোষণা করতেছেন, বুঝে শুনে করেন। আপনি যে বলতেছেন আমি পাইছি মাসে 10,000 টাকা করিয়া, এটা হলো আপনার অর্জিত ভাড়া। আর ইনকাম ট্যাক্স অফিস যখন তদন্ত করে দেখবে যে এখানে আপনার এই বাসার ভাড়াটা হচ্ছে প্রতি মাসে 50,000 টাকা, তখন কিন্তু বার্ষিক মূল্যটা নির্ধারণ করবে ওই এভাবেই, আপনার ঘোষণা কিন্তু মানবে না। এটাই বলা হয়েছে। তাহলে গৃহ সম্পত্তিতে অর্জিত ভাড়ার পরিমাণ বা গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য যেটা বেশি সেটা, এটাকে খ বিবেচনা করা হয়েছে। এটার সাথে কি যোগ করতে হবে? যোগ করতে হবে উক্ত গৃহ সম্পত্তি ভাড়া বাবদ গৃহীত সমন্বয়যোগ্য অগ্রিম। এই জায়গাটাতে একটু প্যাচ লাগার সম্ভাবনা আছে। অগ্রিম বা অ্যাডভান্স বা সিকিউরিটি বা জামানত দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে একবারে বাড়িওয়ালা অনেকগুলো টাকা নিয়ে নেয় যে প্রতি মাসে মাসে আপনার ভাড়া আমি এখান থেকে সমন্বয় করে দিব। আর একটা অগ্রিম হচ্ছে যে একবারে নিল তো নিল, আরেকবার যখন বাসা ছেড়ে যখন কেউ চলে যাবে তখন এটা দিয়ে দিবে। যদি সমন্বয়যোগ্য অগ্রিম হয় তাহলে যতটুকু সংশ্লিষ্ট আয় বছরের জন্য সমন্বয় করা প্রয়োজন ততটুকু যোগ হবে ভাড়ার সাথে। ধরেন রহিম সাহেব করিম সাহেবের কাছ থেকে একটা বাসা ভাড়া নিছে, বাসা ভাড়া হচ্ছে চুক্তিপত্রে উল্লেখ আছে 40,000 টাকা প্রতি মাসে। এখন চুক্তিপত্রে এটা বলা আছে 2 লক্ষ টাকা আগে অ্যাডভান্স দিয়ে রাখছে, চুক্তিপত্রে বলা আছে প্রতি মাসে মাসে 30,000 টাকা দিবে। আর ওখানে যে 2 লক্ষ টাকা দেওয়া আছে ওখান থেকে 10,000 টাকা করে সমন্বয় করবে। তাহলে এখানে ভাড়া মূল্য যখন আপনি নির্ধারণ করতে যাবেন প্রথমত খ নির্ণয় করবেন, খ কোনটা, এই যে 30,000। আর এই যে 10,000 টাকা হইলো কি সমন্বয়যোগ্য অগ্রিম। বুঝতেছেন না বিষয়টা?
আর কিছু অগ্রিম আছে একবারে দিয়ে রাখে, এটা যখন বাসাটা ছেড়ে কেউ চলে যায় ভাড়াটিয়ারা তখন ফেরত দেয়, ওইটা আবার এখানে বসবে না। এই কথাটা এখানে বলে দিছে, তবে শর্ত থাকে যে অসমন্বয়যোগ্য কোনো অগ্রিম বা নিরাপত্তার জামানত ইহার অন্তর্ভুক্ত হইবে না, ওটা সরাসরি লাইবিলিটিসে চলে যাবে, ওইটা এখানে মোট ভাড়া মূল্য নির্ণয়ের জন্য আসবে না। এই জায়গাটায় কিন্তু অনেকেই পেস লাগানোর সম্ভাবনা আছে। তাহলে অ্যাডভান্স শব্দটা যখন আপনি শুনলে তখন আপনাকে চিন্তা করতে হবে অ্যাডভান্সটা কিরকম। এটা কি অ্যাডজাস্টেবল অ্যাডভান্স নাকি মানে এককালীন অ্যাডভান্স? যদি অ্যাডজাস্টেবল অ্যাডভান্স হয় তাহলে কিন্তু এই ভাড়ার সাথে প্রতি বছর যোগ হয়ে হয়ে আসবে। বুঝতেছেন ব্যাপারটা? আচ্ছা, এই হলো ব্যাপার। আচ্ছা, এটা গেল গ। হুম, এখন আসেন ঘটা কি। ঘটা একটু দেখি। ঘটা হচ্ছে এই যে এগুলা ছাড়া, এই ভাড়া বা সমন্বয় যুগ অ্যাডভান্স ছাড়া আরো কোনো প্রাপ্তি যদি থাকে, হয়তো বা অনেকের জন্য নাই, কিন্তু কারো কারো জন্য তো হইতেও পারে, যে কোনো আইনে কিন্তু সব আলোচনা করে দিছে। ভাড়া ছাড়াও যদি অন্য কিছু বাড়িওয়ালা বকশিস পাই গেল ভাড়াটিয়ার কাছ থেকে, পাইতে পারে না? তাহলে বকশিসটা এখানে হবে। বুঝতেছেন? এটা পাওয়ার কথা না, কিন্তু হুট করে হয়ে গেছে, পেয়ে গেছে। তাহলে এটাই বলছে যে উক্ত আয় বর্ষে উক্ত গৃহ সম্পত্তি ব্যবহার সূত্রে প্রাপ্ত সেলামি বা প্রিমিয়াম ব্যতীত, মানে ওই যে ভাড়া বা ওই অগ্রিম সমন্বয় বাদ দিয়ে আরো অন্য কোনো অঙ্কে যদি কোনো কিছু তাহলে অতিরিক্ত টাকাটাও এখানে যোগ হবে। বুঝতেছেন না বিষয়টা? এখানে যোগ হবে। ধরেন এক বছরে হুট করে 5,000 টাকা যেটা পাওয়ার কথা না পায়ে গেছে, তাহলে এটা কিন্তু যোগ করে দিতে হবে। বুঝতেছেন বিষয়টা? আচ্ছা, এটা গেল আপনার কি ঘ। এরপর উম্মটা কি দেখি চলেন। উম্মটা হচ্ছে গৃহ সম্পত্তির ভাড়াটিয়া কর্তৃক পরিশোধিত যে কোনো প্রকার সার্ভিস চার্জ। আপনারা দেখবেন চুক্তিপত্র দেখলে বোঝা যায়, হ্যাঁ, চুক্তিপত্রে ভাড়া আলাদাভাবে লেখা থাকে, অ্যাডভান্স কতটুকু সমন্বয়যোগ্য সেটাও লেখা থাকে, আর সার্ভিস চার্জটা কে দিবে ভাড়াটিয়া যদি দেয় ওইটাও লেখাতে যে ভাড়াটিয়া আহ, প্রতি মাসে 5,000 টাকা করে সার্ভিস চার্জ দিবে, এরকম লেখা থাকবে। অথবা বাড়িওয়ালা 5,000 টাকা করে সার্ভিস চার্জ দিবে। যদি বাড়িওয়ালা দেয় তাহলে তো আর এটা যোগ হবে না, কিন্তু ভাড়াটিয়া যদি সার্ভিস চার্জ দিয়ে দেয় তাহলে এই ভাড়াটিয়ার সার্ভিস চার্জটাও এখানে যোগ হবে, ধরেন 5,000 টাকা যোগ হবে। বুঝতেছেন বিষয়টা? এটা এখানে বলা হয়েছে। এরপরে আসেন, তাহলে এই চারটা যোগ হবে, এই চারটা যোগ দিতে হবে, আর বাদ যাবে শুধু চটাতে কি বলা আছে? শূন্যতা ভাতা। ধরেন একজন ব্যক্তির 5টা রুম ভাড়া দেয়, কোনো একটা রুম 2 মাস খালি ছিল, 12 মাসের ভিতর থাকতেই পারে কোনো কারণে আনফরচুনেটলি, তাহলে এই 2 মাসের যত টাকা ভাড়া সেটা বাদ যাবে। প্রথমে আপনি হিসাব করে ফেলবেন, এরপরে যত টাকা 2 মাসে ভাড়া পায় নাই সেটা মাইনাস করে দিবেন। আইনটাতে এভাবেই বলা। এখন আপনি আপনার টেকনিক্যালি বা অনেকে অনেক টেকনিক ইউজ করে অন্যরকম ভাবে ট্যাক্স ক্যালকুলেশন করার জন্য হিসাবায়ন করে থাকে, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আইনটাতে কি বলা আছে আলটিমেটলি ইফেক্টটা এইভাবে করতে হবে। এখন শূন্যতা ভাতা আপনি দাবি করলেই আবার দিয়ে দিবে তা কিন্তু না। শূন্যতা ভাতা বিদ্যুৎ বিলের যে এই ফ্ল্যাটটা খালি ছিল, এই ফ্ল্যাটের মিটারটা যে বিদ্যুৎ বিলের কপি এটার সাথে দিয়ে দিতে হবে যে ওখানে কোনো বিলে আসে নাই, তার মানে অবশ্যই ভাড়াটিয়া ছিল না, আপনি প্রমাণ করতে সমর্থ হবেন। আর যদি আপনি বিদ্যুৎ বিলের কাগজ উপস্থাপন করতে না পারেন তাহলে কিন্তু আবার আপনার এটা মানা যাবে না, শূন্যতা ভাতা মেনে নিবে না ট্যাক্স অফিস। এ হচ্ছে বাড়ি ভাড়ার যে মোট ভাড়া মূল্য কিভাবে বের করতে হয় তার ফর্মুলা। এখন এই বাড়ি ভাড়া বা গৃহ সম্পত্তি ব্যতীত অন্যান্য সম্পত্তির ভাড়া মূল্য আপনি কিভাবে নির্ণয় করবেন সেটা 2 নাম্বার স্টেপে বলা আছে। চলেন দেখি। এখানে বাদ দেওয়ার সুযোগ নেই, 3টা শুধু যোগ হবে। খটা কি? খটা হচ্ছে ওই যে অর্জিত ভাড়া আর হলো বার্ষিক মূল্য, দুইটার মধ্যে যেটা বেশি। তাহলে এটার সাথে যোগ হবে কি? উক্ত সম্পত্তির ভাড়াবাবদ গৃহীত সমন্বয়যোগ্য যদি কোনো অগ্রিম থাকে সেটা। সমন্বয়যোগ্য অগ্রিম না হইলে আবার যোগ হবে না। এটা এটা হলো না। এরপরে গহটা কি? চলুন গহটা দেখি। তাহলে এখানে 3টা বাসা ভাড়া বা গৃহ সম্পত্তি যদি ভাড়া হয় সেখানে কিন্তু কয়টা ব্যাপার ছিল? 4টা যোগ ছিল, একটা বিয়োগ ছিল। আর এখানে 3টা যোগ, কোনো বিয়োগ নাই। একটা হচ্ছে আহ অর্জিত ভাড়া আর হচ্ছে বার্ষিক মূল্য যেটা বেশি সেটা, এটা হচ্ছে খ।
আর গতে ছিল সমন্বয়যোগ্য অগ্রিম, আর গহ হচ্ছে এগুলা ছাড়া আর অন্য কোনো সুবিধার যেটা অর্থমূল্য সেটা যোগ করে দিতে হবে। বুঝতেছেন বিষয়টা? যে অন্য কোনো ভাবে সম্পত্তি ব্যবহার হইতে অর্জিত আয় এবং সম্পত্তি হইতে প্রাপ্ত অন্য যে কোনো অঙ্ক বা কোনো সুবিধার অর্থমূল্য যা খ ও গতে উল্লিখিত অঙ্কের অতিরিক্ত, মানে এই দুইটার বাইরে যদি কোনো কিছু তাহলে সেটাও যোগ করতে হবে। এটাকে এখানে সূত্রে ঘ দ্বারা বোঝানো হয়েছে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। 38 নম্বর হচ্ছে এই যে আপনি পাইলেন, আশা বাড়া দিয়ে খালি পাইলেন, সবসময় কি শুধু পানি পানি, কোনো খরচ নাই? খরচ আছে। খরচ কি কি আছে এটা ইনকাম ট্যাক্স অফিস বলে দিছে। 38 নম্বরে বলে দিছে যে এই খরচগুলা হইতে পারে, এটাকে বলা হয় বাড়া হইতে প্রাপ্ত আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদন যোগ্য বিয়োজন সমূহ। এই বিয়োজন গুলা কি কি দেখেন, সহজ হিসাব। 1 নম্বর হচ্ছে বীমা, ওই বিল্ডিংটার এগেইনস্টে একটা বীমা থাকতে পারে, যে বীমা বাবদ আপনি যে প্রিমিয়ামটা দিবেন সেটা আপনি বাদ দিতে পারবেন। গৃহ সম্পত্তি অর্জন নির্মাণ সংস্কারের জন্য আপনি ঋণ করতে পারেন। বুঝতে পেরেছেন? এই ঋণের উপর যে পরিশোধিত সুদ বা মুনাফা সেটা আপনি বাড়া হতে বাদ দিতে পারবেন। গৃহ সম্পত্তির উপর অনেক সময় কর দেওয়া হয়, যে হোল্ডিং ট্যাক্স বলে, মিউনিসিপ্যালিটি ট্যাক্স বলে, ক্যান্টনমেন্ট ট্যাক্স বলে, বোর্ড ট্যাক্স, নানা রকম ট্যাক্স হয়, বা ভূমি উন্নয়ন কর হয়, তাই না? তো একটা বিল্ডিং তো অবশ্যই একটা জায়গার উপরে অবস্থিত, ওই জায়গাটার যদি কর দেওয়া হয়, ভূমি উন্নয়ন কর দেওয়া হয়, সেটাও আপনি বাদ দিতে পারেন। গৃহ সম্পত্তি অর্জন নির্মাণ মেরামত নবনির্মাণ পুনর্নির্মাণের জন্য কোনো মূলধনী ঋণের উপর কোনো ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানিকে ভাড়া পূর্ব সময়ে কোনো সুদ বা মুনাফা পরিশোধ করা থাকলে এটা ভাড়া শুরু হওয়ার পরে 3 কিস্তিতে শেষ করতে হবে। এর মানেটা হচ্ছে আপনি যদি হাউস লোন নিয়ে বাড়ি করেন, তাহলে আপনি যখন লোন নিলেন হয়তো আপনাকে 1 বছর সময় দেয়, 1 বছর পর থেকে লোন পেমেন্ট করা শুরু করতে হয়। দেখা গেছে যে আপনি 1 বছরে বাড়িটা কমপ্লিট করতে পারেন নাই, আপনার 4-5 বছর লেগে গেছে। 6 বছরের মাথায় আপনি ভাড়া দেওয়া শুরু করছেন। 6 বছরের মাথায় যে ভাড়া দেওয়া শুরু করছেন, যখন থেকে ভাড়া দেওয়া শুরু করছেন, এর পরপর যে 3টা ইনকাম ট্যাক্স ফাইল, এই 3টার ভিতরে আপনি এতদিন পর্যন্ত যে সুদগুলা বহন করে আসতেছেন এগুলা অ্যাডজাস্টমেন্ট করে দিয়ে দিতে পারবেন, মানে এই খরচটা বাদ দিয়ে বাকিটা আয় হিসেবে কাউন্ট করতে পারবেন। এটা এখানে বলা হয়েছে। এটা বলা হয়েছে যে একাদিক্রমে 3 আয় বর্ষের সমকিস্তিতে আপনাকে ওই সুদটা দেখাই দিতে হবে, এরপরে দেখাইতে পারবেন। আরেকটা খরচ আপনি নিতে পারবেন, ভাড়া সংগ্রহ, পানীয় ও পয় নিষ্কাশন, বিদ্যুৎ গ্যাস সার্ভিস চার্জ, মেরামত ও রক্ষণাবেক্ষণ চার্জ এবং অন্য কোনো মৌলিক সেবা সংক্রান্ত ব্যয়ের জন্য নিম্ন বর্ণিত সারণীতে উল্লিখিত অঙ্ক আপনি আইনগতভাবেই পাবেন। নানান জাতের খরচ হয়, সব খরচ তো আর লিখে রাখা সম্ভব হয় না। এই জন্য ইনকাম ট্যাক্স অফিস বলে দিছে যে আপনার বিল্ডিংটা যদি বাণিজ্যিক উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আপনি 30% খরচ নিয়ে নিতে পারবেন। অর্থাৎ আপনি 100 টাকা পাইলে 30 টাকা আপনি খরচ দাবি করতে পারবেন, বাকি 70 টাকার উপরে ট্যাক্স দিবেন। আর সেই বিল্ডিংটা যদি অবাণিজ্যিক উদ্দেশ্যে প্রস্তুত হয়, মানে রেসিডেন্সিয়াল হয়, আবাসিক হয়, তাহলে আপনি যে টাকাটা পাবেন তার 25% খরচ দাবি করতে পারবেন। এগুলো ব্যাপার, এটা আইনে স্পষ্টভাবে বলে দিচ্ছে। এবং খরচটা আনুপাতিক হারে বন্টন হবে। 5 তলা একটা বাড়ি, এর মধ্যে 1 তলার মধ্যে মালিক নিজে থাকে, তাহলে এই 25%টা হবে 4 তলা, নর্মালি 4 তলা ওই অংশটার উপর। এই খরচগুলা এটাই বোঝানো হয়েছে, জানো? 5 তলা বিল্ডিং এর জন্য হোল্ডিং ট্যাক্স দেওয়া হয়েছে। একটা ফ্লোরের মধ্যে বা একটা তলার মধ্যে মালিক নিজে থাকে, তাহলে মালিকের নিজের ফ্লোরের জন্য তো হোল্ডিং ট্যাক্স দেওয়া হয়েছে। তাহলে এখানে বাড়ায় নির্ণয় করার সময় ওই আনুপাতিক হারে যে পরিমাণ ট্যাক্স দিয়েছেন 5 দা ভাগ হবে, এর মধ্যে 4 দা গুণ হবে, 4 গুণটা বাড়া হতে আয় থেকে বাদ দিয়ে বাড়া এটা নির্ণয় করতে পারে, এক চলে যাবে পারিবারিক খরচে, কারণ ওখানে তো মালিক নিজেই থাকে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? এটাই বোঝানো হয়েছে যে গৃহ সম্পত্তির আংশিক ভাড়া প্রদানের ক্ষেত্রে আংশিক ভাড়ার বিপরীতে আনুপাতিক হারে খরচ অনুমোদনযোগ্য হবে। তাহলে একটা ফ্লোর তো ভাড়া দেওয়া হয় না, খরচটা ওখানে দেখানো যাবে না, এটাই বোঝানো হয়েছে। সবকিছুর আনুপাতিক, খরচটা আনুপাতিক হবে। যে ক্ষেত্রে কোনো গৃহ সম্পত্তি আয়বর্ষের অংশবিশেষের জন্য ভাড়া প্রদান করা হয়, সেই ক্ষেত্রে ভাড়া প্রদানকৃত সময়ের আনুপাতিক হারে খরচ অনুমোদনযোগ্য হইবে। গৃহ সম্পত্তি ভিন্ন অন্য কোনো সম্পত্তি ভাড়া হইতে আয় হিসাবের ক্ষেত্রে কিভাবে হিসাব করতে হবে সেটা বলে দিছে, দেখেন এই কথাটা আমি একটু পড়ি। গৃহ সম্পত্তি ভিন্ন অন্য কোনো সম্পত্তি ভাড়া হইতে আয় হিসাবের ক্ষেত্রে নিম্নবর্ণিত সীমা ও শর্ত সাপেক্ষে বিয়োজন সমূহ অনুমোদিত হইবে।
তার মানে এটা যদি গৃহ সম্পত্তি না হয়ে অন্য কোনো সম্পত্তি ভাড়া হতে হয়, তাহলে সেটা ট্যাক্স ক্যালকুলেশনের জন্য আপনাকে এই ব্যবসা হতে আয় পরিগণনার ক্ষেত্রে ধারা 49 থেকে 55 অনুযায়ী যে যে খরচগুলা বাদ দেওয়া যাবে, এখানেও আপনি এই খরচগুলা বাদ দিতে পারবেন। আর তফসিল 3 অনুযায়ী অনুমোদিত ভাতা সমর্পিত অন্যান্য সকল বিয়োজন ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন হবে। তফসিল 3-এ সাধারণত সম্পত্তির অবচয় সংক্রান্ত কিছু মানে পার্সেন্টেজ উল্লেখ করা আছে, ওই খরচগুলো এখানে আপনি বাদ দিতে পারবেন, এটাই বলা আছে। আর বিশেষ বাড়া হতে আয় কোনগুলা এখানে বলা বলা আছে, যে কিছু ব্যাপার আছে যে বিশেষ বাড়া হতে আয় এগুলা এগুলা কি কি এখানে উল্লেখ করা আছে, এগুলো একটু পড়ে নেবেন। এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে আমরা মূল থিমটা পেলাম। মূল থিমটা হচ্ছে বাড়া হতে আয় কতটুকু। সহজভাবে বলতে গেলে বাড়া হতে আয় হচ্ছে বাড়া হইতে আয় ইজ ইকুয়াল টু বাড়া হতে আয় ইজ ইকুয়াল টু মোট বাড়া মূল্য মাইনাস অনুমোদন যোগ্য খরচ। বুঝতেছেন বিষয়টা? তাহলে মোট বাড়া মূল্যটা হবে, বাড়া হতে আয়টা হবে মোট বাড়া মূল্য মাইনাস অনুমোদন যোগ্য খরচ, তাই না? অনুমোদন যোগ্য খরচটা বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে বাড়া হতে আয়। তাহলে মোট বাড়া মূল্য ধরেন 1 বছরে 10 লক্ষ টাকা। অনুমোদন যোগ্য খরচ যেভাবে বের করার কথা বলছি, বের করার পরে ধরেন আপনি খরচ পাইলেন 3 লক্ষ টাকা, ঠিক আছে? তাহলে ওনার বাড়া হতে আয়টা কত? সিম্পল হিসাব, 7 লক্ষ টাকা। তাহলে বাড়া হতে আয়ের উপরেই ট্যাক্স নির্ধারণ করা হয়। মোট বাড়া মূল্যটা আলোচনা করা হয়েছে দ্বারা কততে? 37-এ। আর ওই যে দেখেন অনুমোদনযোগ্য বিয়োজন সমূহ বা খরচ, এটা আলোচনা করা হয়েছে দ্বারা 38-এ। তাহলে দুইটা দ্বারা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? দুইটা কিন্তু আপনাকে পড়তে হবে। এতটুকু ছিলই সাধারণত বাড়া হতে আয় নির্ণয়ের জন্য বিশেষ যে আপনার নিয়ম কানুন গুলো আমাদেরকে মেনে চলতে হয় তার আলোচনা। এখানে একটা বাস্তব ফ্যাক্ট দেওয়া আছে, এটা আলোচনা করে আজকে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, তেমন কিছু নাই। ঢাকার গুলশান এলাকায় মিস শাইলা আজিজের একটি 3 তলা আবাসিক বাড়ি রয়েছে। লোকেশনটা বলে দিছি, কেন বলা আছে? বার্ষিক মূল্য আপনি কম যাতে না ধরতে পারেন, সেটার জন্য লোকেশনটা জানতে হবে। দ্বিতীয় ও তৃতীয় তলা আবাসিক ব্যবহারের জন্য সংশ্লিষ্ট আয় বর্ষের জুলাই মাস থেকে 60,000 টাকায় ভাড়া দিয়েছেন। তাহলে 3 তলা বাড়ি, এর মধ্যে 2 তলা আর 3 তলা ভাড়া দেওয়া, আর 1 তলার মধ্যে সে নিজে থাকে, ঠিক আছে? তৃতীয় তলায় বিবেচ্য আয় বর্ষের 1 মাস কোনো ভাড়াটিয়া ছিল না, আবার যেটা ভাড়া দিয়েছে ওখানে 1 মাস ভাড়াটিয়া ছিল না, শূন্যতা ভাতা এখানে কাজ করবে কিন্তু, তাই না? আচ্ছা, এটা আমরা দেখতেছি। তিনি পৌর কর বাবদ 24,000 টাকা, ভূমির খাজনা বাবদ 900 টাকা এবং গৃহ সম্পত্তি নির্মাণ ঋণের ব্যাংক সুদ বাবদ 30,000 টাকা পরিশোধ করেছেন। প্রদত্ত তথ্যের আলোকে করদাতার মোট ভাড়া মূল্য, এই যে দেখেন পরীক্ষাতে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন আসবে। অনুমোদনযোগ্য খরচের পরিমাণ দেখছেন, আমরা যেটা শিখে আসছি এটা নাকি রিফেক্ট করতে পারতেছে। গৃহ সম্পত্তি থেকে নিট আয়টা কত, খরচটা বাদ দিলেই তো নিট আয়, ওই নিট আয়ের উপর ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। এটা ক্যালকুলেশনটা কিরকম করা আছে দেখেন। মিস আজিজের, মিস শাইলা আজিজের না, ওনার নাম কি, নামটা পড়া লেখা হয়েছে না, শাইলা আজিজ। তাহলে মিস শাইলা আজিজি গৃহ সম্পত্তি হতে আয়ের হিসাব হবে নিম্নরূপ। তাহলে গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য কত? 60,000 টাকা। 60,000 টাকা যদি বার্ষিক মূল্য হয়, তাহলে হয়ে গেল তো 14,40,000। শূন্যতা ভাতা বাদ যাবে, 1 মাস খালি ছিল 60,000 টাকা, তাহলে মোট ভাড়া মূল্য হচ্ছে 13,80,000 টাকা, তাই না? ওকে, ফাইন। এখান থেকে বাদ যাবে অনুমোদনযোগ্য খরচ। কি কি খরচ এখানে বলা আছে? মেরামত ব্যয় ভাড়ার 25%, পৌর কর উনি বলে দিছে 24,000 টাকা। 24,000-রে 3 দা ভাগ দেওয়া হয়েছে, 2 দা গুণ দেওয়া হয়েছে, কেন? কারণ একটা তলার মধ্যে তো মালিক নিজে থাকে। 3 দিয়ে ভাগ দিয়ে, যেহেতু 3টা তলা, 3 দিয়ে ভাগ, পৌর কর 24,000-কে, আর 2 দা গুণ মানে যেহেতু 2টা ফ্লোর উনি ভাড়া দিয়েছেন 16,000 টাকা, আসে 16,000 টাকা এখানে দেওয়া হয়েছে। ভূমি রাজস্ব 900 টাকা দিছে,
3টা ফ্লোরের জন্য, 3 তলার জন্য দুইটা তালা ভাড়া দেওয়ার, একটা তালা তো নিজে থাকে। তো যে কারণে 3টা ভাগ 2টা গুণ দিয়ে টাকাটা এখানে বসানো হয়েছে। এটা হচ্ছে অনুমোদনযোগ্য খরচের পরিমাণ 3,61,600 টাকা। তাহলে যেটা থাকে খরচটা বাদ দিলে সেটা হচ্ছে নিটাই। নিটাই কত হইলো? 10,18,400 টাকা, তাই না? তো এখন আমরা ট্যাক্স বের করি, ক্যালকুলেশন করি, 10,18,400 টাকার উপর ট্যাক্স ক্যালকুলেশন করি। স্ল্যাব রেটে উনি যেহেতু মহিলা মানুষ, প্রথম স্ল্যাবটা হচ্ছে উনার 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকার প্রথম 0% আয়কর শূন্য, পরবর্তীতে 1 লক্ষ টাকার উপর 5%, 5,000 টাকা, পরবর্তীতে 4 লক্ষ টাকার উপরে, এটা স্ল্যাব, এটা কিন্তু এটা আপনার মুখস্থ আছে, এটা প্রতি বছর অর্থ আইনের মাধ্যমে আপনি স্ল্যাব রেটটা পেয়ে যাবেন। এই জন্য অর্থ আইনের প্রতি আপনাকে মুখিয়ে থাকতে হবে যে এই বছর স্ল্যাব রেটটা কত আসে। তাহলে বর্তমান যে 24-25 কর বছর চলতেছে, এখানে স্ল্যাব রেট অনুযায়ী প্রথম মহিলার ক্ষেত্রে প্রথম 4 লক্ষ টাকা পর্যন্ত 0% হারে ট্যাক্স দিতে হবে। তার মানে ট্যাক্স আসবে না, শূন্য। পরবর্তী 1 লক্ষ টাকার উপরে 5% হারে ট্যাক্স দিতে হবে, তাহলে এটার জন্য 5,000 টাকা। পরবর্তী 4 লক্ষ টাকার উপরে 10% হারে ট্যাক্স দিতে হবে, এটার জন্য 40,000। এরপরে আবার আরেকটা স্ল্যাব হচ্ছে 4 লক্ষ টাকার উপরে 15%, তাহলে ওনার তো আর অবশিষ্ট 4 লক্ষ থাকে না, 1,18,400 টাকা থাকে, এটার উপরে 15%। টোটাল টোটাল ট্যাক্স হয় তার 62,760 টাকা। বুঝতে পেরেছেন? এর চেয়ে ব্যাপার। তাহলে এখানে যে রিকোয়ারমেন্ট গুলা ছিল, ওনার মোট বারামূল্য কত? মোট বারামূল্যটা হচ্ছে 13,80,000। পরে ছিল খরচের পরিমাণ কত? 3,61,600 টাকা। আর নিট আয়ের পরিমাণ কত? 10,18,400 টাকা। পদেয় করের পরিমাণ কত? 62,760 টাকা। আমাদের আইটি পরীক্ষায় যে প্রশ্ন আসবে এরকম টাইপের প্রশ্ন আসবে, রিটার্ন দেওয়া থাকবে না, যেহেতু এরকম টাইপের প্রশ্ন আসবে, এভাবে আনসার করতে হবে। আপনি এভাবে ভেঙে ভেঙে আনসার করে দিবেন, শেষে উত্তর এভাবে ক খ গ এরকম ভেঙে ভেঙে উত্তরগুলো লিখে দিবেন। এই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয় ছিল। আশা করি যতটুকু আলোচনা করেছি আপনারা উপকৃত হয়েছেন। এখানে যদি কোনো কোয়েশ্চেন এরাস হয়, আমি আপনাদের কাছ থেকে এখন কিছু কোয়েশ্চেন নিব। যে কোনো কোয়েশ্চেন করতে পারবেন। আমি শুরুতেই বলছি, এখন আমাদের মেকআপ ক্লাস চলতেছে। হ্যাঁ, আমাদের মূল ক্লাসগুলো তো শেষ হয়ে গেছে, আমি চেষ্টা করেছি মূল ক্লাসগুলো যথাসময়ে শেষ করে ফেলার জন্য। এখন মেকআপ ক্লাস নিচ্ছি। উম, দেখা গেছে যে অনেকেই ক্লাস মিস করেছেন, করতে পারেননি। আর আমার 2 নাম্বার 3 নাম্বার ক্লাসের ভিডিওটা টেস্ট হয়ে গেছে, এটাও একটা ফ্যাক্ট ক্লাস নেওয়ার পিছনে। যাই হোক, এখন আপনাদের সবাইকে আমি আনমিউট করে দিচ্ছি। আপনারা যে কোনো কোয়েশ্চেন করতে পারেন। কোয়েশ্চেন করার জন্য একটু হ্যান্ড রাইজ করে রাখবেন। প্রথমে খাদিমুল ইসলাম ভাই হ্যান্ড রাইজ করে আছেন, আপনাকে আমি পারমিশন দিব, দাঁড়ান আমি সবাইকে আগে আনমিউট করে নিই। হ্যাঁ, বলেন খাদিমুল ইসলাম ভাই, আপনি প্রশ্ন করতে পারেন। জি, জি, প্রশ্ন করেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম ইসলাম, জি জি স্যার, বলেন। বকেয়া যে বেতনগুলো থাকে, দেখা হ্যাঁ গেল হ্যাঁ যে আগের বছরের 2-3 মাসের বেতন একসাথে দিয়ে দিল, তাহলে তো এটা পুরোটাই করযোগ্য আয় হিসেবে নিতে হবে। হ্যাঁ, পুরাটা নেবেন কেন? মূল বেতন না, সরকারি চাকরিজীবী যদি হয়ে থাকে মূল বেতন নেবেন। বকেয়া বেতন তো স্যার মূল বেতনটাই তো, বকেয়া যদি থাকে। ওকে ফাইন, ওকে ফাইন, হ্যাঁ ওকে ফাইন। এরকম ধরেন, আচ্ছা কেউ যদি জুন মাসের বেতন পায়নি, জুন মাসের বেতনটা পাইছে এসে ডিসেম্বর মাসে পরের বছর, কোনো কারণে তার ঝামেলা ছিল, তাহলে তো শুধু মূল বেতন না, একজন সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে কিন্তু সে টোটাল অংশটাই পায়নি। স্যার, আপনি যখন বকেয়া এই বেতনগুলো বছর, সাধারণত হয় বেসরকারি ক্ষেত্রে, বিশেষ করে বেসরকারি ওকে স্কুলগুলোর ফাইন, ক্ষেত্রে দেখা যায় যে 2-3 মাসের বেতন একসাথে পাইছে। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, তাইলে সেক্ষেত্রে টোটাল প্রাপ্তির সাথে এটাও যোগ হয়ে যাবে। হ্যাঁ, করযোগ্য প্রাপ্তির সাথে এটাও যোগ হয়ে যাবে। না এটা কোথায় যোগ করুন, আমি আবার একটু স্ক্রিনটা শেয়ার করে শিডিউলটা দেখাই। হ্যাঁ, ওখানে তো জি স্যার। বেসরকারি শিডিউলটা কিন্তু ভিন্ন। জি স্যার। হ্যাঁ, একটু একটু আমি দেখাই, এটা সবার জন্য কাজে লাগবে, যেহেতু আজকে আমরা বেতন নিয়ে আলোচনা করতেছি, একটু মনোযোগ দিয়ে সবাই দেখেন। তো আমার 2-3টা প্রশ্ন আছে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি সবার কোয়েশ্চেন নিব, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই যে দেখেন তফসিলটার দিকে একটু খেয়াল করেন। এই যে অগ্রিম বা বকেয়া বেতন, আপনি তো এটা ট্যাক্সেবল বলতে পারতেছেন না, আপনি তো এটা টোটাল প্রাপ্তি আগে যোগ করবেন। এই যে দেখেন মোট প্রাপ্ত বেতন এখানে আসবে, এখানে কি কি হেডে উনি বেতন পাইছে প্রথমে আমরা বসাবো, তাই না? জি এই যে স্যার। খেয়াল করেন,
এগুলাতে তো কি কি হেডে বেতন পাইছে এটা আমরা বসাবো। বেসরকারি চাকরিজীবীর ক্ষেত্রে আমি বলছি যে টোটাল প্রাপ্তির 1/3 বাদ দিয়ে বাকিটা ট্যাক্সেবল হবে। তাহলে প্রথমে তো আপনাকে টোটাল প্রাপ্তিটা বের করতে হবে, খেয়াল করছেন? জি স্যার। এই যে দেখেন, তাহলে এভাবে বসাইলাম, বসাই গেলাম কি কি পাইলো, কোন কোন খাতে পাইলো, ইট ডাজন্ট ম্যাটার, আপনি এভাবে বসায় যাবেন। তারপরে মুট হইলো ধরেন স্যার। এখানে 1 টাকা হইলো, ঠিক আছে? এখানে জি আপনি স্যার। 1/3 বাদ দিয়ে, 1/3 আপনি বাদ দিবেন, ধরেন এখানে 6 টাকা হইলো, তো 1/3 মানে 2 টাকা বাদ দিবেন। বাকি যে টাকাটা থাকবে এটা হলো তার ট্যাক্সেবল ইনকাম বা চাকরি হইতে হয়। তাহলে বকেয়া বেতন হইলেই টোটালটা তো আর ট্যাক্সেবল হবে হবে না, আগে মোট প্রাপ্তির সাথে এটা যোগ করতে হবে, এরপরে 1/3 বাদ দিয়ে বাকিটা ট্যাক্সেবল। ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। ওই যে তফসিলাকে জি। বকেয়া বেতন ব্র্যাকেটে লেখা যা পূর্বে করযোগ্য আয়ের অন্তর্ভুক্ত হয় নাই, তার যা মানে পূর্বে তো বকেয়া বেতনটা এবার মূল বেতনটা এবার করযোগ্য আয়ের সাথে যোগ হবে। হ্যাঁ মূল হ্যাঁ, এখানে এখানে মূল বেতন যেটা, এটা এটা এখানে এখানে হবে, নিট করযোগ্য আয় হবে। করযোগ্য রাইট আয়ের সাথে। রাইট রাইট আচ্ছা। রাইট। আরেকটা বিষয় স্যার আমি খেয়াল করতে পারি না, আপনি শুরুতে বলছিলেন যে একজন আয়কর আইনজীবী সরকারি চাকরিজীবী ফাইল করতে গেলে প্রথম তার স্যালারি শিট নিবে, তারপর ব্যাংক স্টেটমেন্ট নিবে যেটাতে তার স্যালারি ঢুকে, আর আরো মনে হয় দুইটা কিছু বলছিলেন, আমি একটু ধরতে পারি নাই। বেতন বিবরণী, স্যালারি, যেটাকে ইংলিশে বলা হয় স্যালারি স্টেটমেন্ট, ব্যাংক বিবরণী, ব্যাংক স্টেটমেন্ট, আর হচ্ছে পিএফ ফান্ড। পিএফ ফান্ডের একটা কাগজ থাকে, পিএফ ফান্ড। প্রভিডেন্ট ফান্ড আর কি, বুঝতে পেরেছেন? সাধারণ ভবিষ্যৎ তহবিল যেটাকে বলা হয়, এটা তো ওই সাধারণত ফান্ডের আমরা স্যালারি কাগজটাও শিটেই নিবেন। পাই, কিন্তু আলাদা আরেকটা কাগজ নিতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা চেয়ে নিতে হবে, ওনারা করদাতারা অনেক সময় দিতে চায় না, বুঝছেন? দিতে চায় না, ওনারা বলে যে স্যালারি শিটেই তো দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট। কিন্তু তো এই এই স্যালারি এই শিটে দেওয়া আছে, উনি তো অনেকদিন ধরে চাকরি করতেছে, আপনার কাছে তো হ্যাঁ, আসছে 20 আমরা তো বছর পরে। মুনাফার কাগজটা তো আর আমরা অ্যামাউন্টটা তো আর পাই না। রাইট 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 রাইট। আচ্ছা। ঠিক আর আছে। আমার আরেকটু স্যার বুঝার সমস্যা আছে, এটা হচ্ছে স্যার ওই যে এই অ্যাডভান্স যে নেওয়া হয় বাড়ি ভাড়ার সাথে, এই জিনিসটা আমি আসলে সম্পূর্ণটা ক্লিয়ার না। আচ্ছা, এই যে আমি বলি, অ্যাডভান্সটা দুই ধরনের হয়, একটা হচ্ছে সমন্বয়যোগ্য অ্যাডভান্স, আর একটা হচ্ছে এককালীন অ্যাডভান্স। যদি সমন্বয়যোগ্য অ্যাডভান্স হয় তাহলে আপনি প্রতি বছর যতটুকু সমন্বয় করা হচ্ছে এটা ভাড়ার সাথে যোগ করে ট্যাক্স নির্ধারণ করবেন। আর যদি সমন্বয়যোগ্য অ্যাডভান্স না হয় তাহলে সেটা তো সরাসরি লাইবিলিটিস এর ঘরে থাকবে, এটা আর ভাড়ার সাথে কোনো কাজ হবে না। স্যার আমি একটু বুঝাই বলি, ধরেন অ্যাডভান্স নেওয়া যে যে টাকাটা হয়েছে, এটা ধরেন 3 বছরের ভাড়া পুরাটা অ্যাডভান্স নিয়ে নেওয়া হয়েছে, তাহলে এটা তো আমি আচ্ছা প্রতি বছর বছর আয় দেখাবো। আর এই জিনিসটা আমি মানে আচ্ছা বোধগম্য আচ্ছা হইতেছে। আচ্ছা, আপনি যতটুকু বলছেন ততটুকুর উপর ভিত্তি করে বলি, 3 লক্ষ জি স্যার। টাকা অ্যাডভান্স নিয়ে নেওয়া হয়েছে, এটা সমন্বয়যোগ্য, আর কোনো ভাড়া নেয় না প্রতি মাসে মাসে, এই তো? জি স্যার। জি স্যার। ওকে ফাইন, তাহলে প্রতি মাসে ভাড়া কত, ধরেন 10,000 টাকা করে, জি স্যার। তাহলে এক বছরে 1,20,000 1,20,000। টাকা, 1,20,000 টাকা আপনি এখানে ওই ভাড়া যেহেতু আগে যে অ্যাডভান্স নিছিল ওখান থেকে এখন 1,20,000 টাকা এই বছর আয় হিসেবে দেখাই দিবেন। তাহলে ওই ভদ্রলোকের পাওনা থাকবে কত টাকা? 2 লক্ষ, আপনার 1,20,000 2 লক্ষ টাকা বাদ চল্লিশ দিলে হাজার 1,80,000, হ্যাঁ, এক এক লক্ষ লক্ষ আশি আশি হাজার হাজার টাকা থাকবে থাকবে। অ্যাডভান্সের বাকি। হ্যাঁ, ওইটা অ্যাডভান্স হিসেবে থাকবে। আর বাকি 1,20,000 টাকা আয় হয়ে গেছে এই বছরে, এটার উপরে এই ট্যাক্স বছর। ক্যালকুলেশন করবে, বুঝতে পেরেছেন? আর স্যার ওই যে বাকি যে 1,80,000 টাকা থাকতেছে, ওটা কি এই, দায়ী হিসেবে থাকবে? হ্যাঁ, এটা দায় হিসেবে থাকবে। আচ্ছা ঠিক আছে স্যার, বুঝছি স্যার। থ্যাংক ইউ স্যার। মানে এখানে সমন্বয়যোগ্য দায় এটা, কারণ প্রতি বছর দায়টা কমে আসতেছে। প্রতি বছরের দায়টা আরেক কমে যাবে। হ্যাঁ, আরেকটা দায় আছে আপনার, ওই যে এককালীন যে অ্যাডভান্সটা সিকিউরিটি বাবদ যেটা নেই, এখন এটা কোন ধরনের অ্যাডভান্স এটা আপনি ডিপ ছাড়া বুঝবেন না, অথবা বুঝবো না। করদাতার সাথে কথা না বললে কিন্তু বুঝবেন না। এই জন্য কথা বলে ক্লিয়ার করে নিতে হবে, বুঝতেছেন? জি স্যার। জি স্যার। ওকে ফাইন। থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। নেক্সট কোয়েশ্চেন, কি কোয়েশ্চেন করতে চাচ্ছেন? আপনি কোয়েশ্চেন করতে পারবেন। জি, জি আলম ভাই বলেন। জি নোমান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই। আমার প্রশ্নটা ছিল যে পরিসম্পদ ও দায় বিবরণীতে যেখানে জি 1 নম্বর করে অর্জিত তহবিল সমূহের একটা অপশন আছে, যেখানে জি। আপনি বলেছিলেন যেখানে আমি যে আয়টা দেখাবো, এখানে ওইটা এই আয়টা কি দেখাবো, মানে ওই বছরে আমার যে মোট আয় হয়েছে সেটাকে এখানে আমি উল্লেখ করবো কিনা? রাইট রাইট, আমি আবার যাচ্ছি ওখানে, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করেছেন আপনি। আমি একটু শেয়ার করি, সম্পদ দায় ইউনিটটা সাজানোটা আসলে অনেক সময় ক্রিটিক্যাল হয়ে যায়। আমি এখানে যাচ্ছি একদম আপনার কোয়েশ্চেনের জের ধরে, আমি ওই IT10B তে যাচ্ছি। এই যে IT10B মানে সম্পদ দায় ইউনিট, এই যে 1 নাম্বার যে কলামটা আছে, এখানে হচ্ছে অর্জিত জি তহবিল সমূহ, মানে এই এক বছরে যে বছরের হিসাবটা যে সংশ্লিষ্ট
আয় বছরের হিসাবটা আপনি করতেছেন, এই আয় বছরে আপনি কি কি বাবদ টাকা ফাইন্যান্স করেছেন বা ফান্ড গঠন করেছেন সেটা এখানে আসবে। তিনটা উপায় হতে পারে। রিটার্নে প্রদর্শিত আয়, মানে যেটার উপরে আপনি ট্যাক্স ক্যালকুলেশন করবেন, এই ফিগারটা এখানে দিতে হবে। আর কর অব্যাহত প্রাপ্ত আয়, যেমন সব জায়গায় তো আর কর অব্যাহত প্রাপ্ত আয় থাকে না, চাকরিজীবীদের জন্য কর অব্যাহত প্রাপ্ত আয় থাকে, ওই টাকাটা এখানে বসবে। এছাড়া অন্য অন্য কোনো প্রাপ্তি থাকতে পারে, সে উপহার পাইতে পারে এই বছর ধরেন 10 লাখ, এটা তো তার জন্য একটা আয়, তাহলে এটা দিয়ে দিতে হবে এখানে। বুঝতেছেন? মানে টোটাল এক বছরে সংশ্লিষ্ট রিটার্নের সাথে সংশ্লিষ্ট যে আয় বর্ষটা, ওই আয় বর্ষের সাথে সম্পর্কিত যে ফান্ডিংটা বা ফিনান্সটা আপনি করেছেন, এই ফিগারটা এখানে দিতে হবে। বুঝতে পেরেছেন? জি এই হলো ব্যাপার। তাহলে প্রশ্ন হচ্ছে যে এর আগে যে আমার সম্পদ গুলো আছে, তহবিল গুলো আছে, ওগুলা কোথায় দিব? এগুলা দিবেন এই যে 2 নাম্বার করে। বুঝতেছেন? 2 নাম্বার জি করে জি বিগত বছর পর্যন্ত আপনার যে ফান্ডিং হয়েছে, টোটাল ফান্ডিংটা কিন্তু এখানে এক নামে চলে আসতেছে, যে বিগত আয় বর্ষের শেষ তারিখে নিট সম্পদ নামে। খেয়াল করছেন? জি তার মানে বুঝলাম আমরা 1 নাম্বার দফায় শুধু এই বছরের ফান্ডিং আসবে, আর 2 নাম্বার দফায় ওই বিগত বছরের ফান্ডিংটা একসাথে আসবে। আলম ভাই, ব্যাপারটা ক্লিয়ার? জি জি জি, পরে কে কোশ্চেন করতে যাচ্ছেন করেন। হ্যাঁ, শাওন ভাই, আপনি কোশ্চেন করতে চাচ্ছেন, আপনি কোশ্চেন করতে পারবেন, বলেন। স্যার, স্যার আমি কি একটু পরে করব? সবার কোশ্চেনটা একটু নিয়ে নেন স্যার, একটু পরে ওকে করব ওকে, আমি। ফাইন। আবুল কালাম আজাদ ভাই, আপনি আপনি কোশ্চেন করেন, হ্যাঁ আপনি কোশ্চেন করেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন স্যার? জি জি, বর্ষের আলহামদুলিল্লাহ। শেষ তারিখ। আপনাকে প্রথমে ধন্যবাদ আমাকে এখানে জয়েন করে নেওয়ার জন্য, জি ভালো লাগছে। যাই হোক স্যার, লেকচার 2 এর প্রথম পাতায় যে মানে নিট প্রদেয় কর আমরা পরিগণনা করতেছিলাম যে শখ আকারে। হুম তা আইটিপি পরীক্ষার সময় এই শখ আকারে না দিয়ে যদি এমনিতেই প্রথম 3.5 লক্ষ টাকার উপরে 0, পরবর্তী 1 লক্ষ টাকার উপর 5,000 এইভাবে যদি উপস্থাপন করা হয়, তাতে কি কোনো সমস্যা আছে স্যার? না, কোনো সমস্যা নাই। উত্তর, টার্গেটের উত্তরটা যদি আপনার মিলে তাহলে আনসার, মার্কস পেয়ে যাবেন আপনি। গুছিয়ে লেখাটা তো হচ্ছে একটা মানে সৌন্দর্যের বিষয়, সৌন্দর্য কেউ কে না পছন্দ করে, বুঝতেছেন না? জি আপনি স্যার। যদি গুছিয়ে লিখেন, ওইটা তো আপনার মানে ওইটা তো দেখতে ভালো লাগবে, আপনার খাতাটা পরিপাটি দেখাবে। আপনি যদি এভাবে ছক আকারে না করে একদম ডাইরেক্ট করে ফেলেন, তাও সমস্যা নাই। যেমন সক্ষ থেকে সময় রাখতে পারে, তো এই জন্য স্যার একটু চিন্তা করতেছি যে আচ্ছা, ঠিক আছে, আপনি ওইভাবে ছক স্যার ছাড়া দিলেও হবে, অসুবিধা নাই। আপনি ধরেন আর এইভাবে দিলেন, আমি তো অনেক সময় এইভাবেও করি, আমি একটু দেখাই দিই, আপনি যেহেতু কোয়েশ্চেনটা করছেন। ধরেন আপনি লিখলেন 3 লক্ষ, প্রথম স্ল্যাবটা এইভাবে লিখলেন টোটাল টোটাল ফিগারটা আপনি লিখবেন প্রথমে। ধরেন এক লোকের 18,50,000 টাকা ইনকাম, 18,50,000। হুম, তাহলে এখান থেকে প্রথমে আপনি বাদ দিবেন প্রথম স্ল্যাবটা কত, 3,50,000, তাই না? জি স্যার। তাহলে আপনি মাইনাস চিহ্ন দিয়ে বুঝাই দিলেন, এনে লিখলেন 3,50,000। সময় যদি আপনার অনেক মানে সময় যদি আপনি না পান, তাহলে আপনি এখানে একটা আন্ডারলাইন করে এটা সোজাসুজি আপনি লিখে দিলেন কত টাকা এনো, 0 হইব, তাই না? জি স্যার। পরে পরে এখানের যোগফলটা বসাবো আমরা। 3.5 লক্ষ বাদ দিলে কত হয়? 18,50,000 থেকে 3.5 লক্ষ আমি বাদ দিই, ক্যালকুলেটর দিয়ে দাঁড়ান। আঠারো লক্ষ 15 লক্ষ পঞ্চাশ টাকা। আচ্ছা, 18,50,000 মাইনাস, দেখেন এই সময় ক্যালকুলেটর কাজ করে না, দেখছেন কি একটা অবস্থা। আচ্ছা, 18,50,000, 18,50,000 থেকে আপনারা বলেন তো 3,50,000 বাদ দিলে কত থাকবে? 15 লক্ষ টাকা। 15 লাখ। ওকে ফাইন, হ্যাঁ 15 লাখ। তাহলে আমি এখানে লিখলাম 15 লাখ। এখানে পরের স্ল্যাবটা আমি লিখলাম, পরের স্ল্যাবটা ধরেন আমি লিখলাম, পরের স্ল্যাবটা কত, 1 লক্ষ, তাই না? এই যে দেখেন, হ্যাঁ আপনি এইভাবেও করতে পারেন, বুঝতেছেন না? মানে এটা এজ ইউ উইশ, আপনি কিভাবে করবেন, আপনার সৌন্দর্য আপনি কিভাবে প্রকাশ করবেন, আপনার মতো করে আপনি করবেন, সমস্যা নাই। এটার জন্য 5% 5,000 টাকা ট্যাক্স, এভাবেও আপনি ট্যাক্স বিল করতে পারবেন।
এখন এখানে মানে আমার টার্গেট হচ্ছে, এখানে আপনার কোয়েশ্চেন মেকারের টার্গেট হচ্ছে আপনার কাছ থেকে এটা জানা নিট পদকরের পরিমাণটা কত, এটা 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 বের করা। বুঝতেছেন না বিষয়টা? কত হয় যে নিট পদকর হচ্ছে 10,400 টাকা, এটা আপনি বের করতে পারছেন কিনা, এটা হচ্ছে এই বিষয়েই মানে পরীক্ষক যারা ওনারা কনসার্ন, এটাই আপনার কাছে জানতে চাওয়া হয়েছে। আপনি এভাবেও বের করতে পারবেন। বুঝতেছেন না ব্যাপারটা? ঠিক আছে। আরেকটা জিনিস ছিল স্যার, ওই যে নিট প্রদেয় কর নির্ণয় করার সময় এই আমরা যখন মানে গ্রোস ইনকাম থেকে মানে ট্যাক্সেবল ইনকাম থেকে যখন আমরা ট্যাক্স নির্ণয় করি, তখন ওই গ্রোস ট্যাক্স সাধারণত লিখি, আর গ্রোস ট্যাক্স থেকে যখন রিবেট ক্যালকুলেশন করে তখন রিবেট হুম, পরবর্তী ট্যাক্স, আর সারচার্জ থেকে যখন যোগ করা হয় হুম, তখন আমরা ওখানে লিখলাম নিট প্রদেয় কর শেষে। হুম, হুম। তো এখানে আপনার স্যার শীতে ওই নিট প্রদেয় কর করার সময় প্রথমেই নিট প্রদেয় কর লেখা হয়েছে স্যার, ওইখানে স্যার ওই যে গ্রোস ট্যাক্স লিখলে কি কোনো ভুল হতো? না, এখানে ভুল হইতো না, যেহেতু এখানে রিবেটের বিষয় ছিল না। এই যে আমি চলে আসছি আপনার কথা মতো এই পেজটাতে চলে আসছি, এখানে তো সিকোয়েন্স রিটার্নটাতে তো সব দেওয়া আছে। একটা ব্যক্তির যদি রিবেট থাকে তাহলে কিরকম ফিগার হবে, রিবেট না থাকলে কিরকম ফিগার হবে, সব মিলায় তো এখানে ফর্মটা করা। বুঝতেছেন না? আর আমি তো স্যার ওখানে প্রতি অঙ্কটা ক্ষেত্রে জাস্ট ক্ষেত্রে একটা অ্যাজিউমের উপর করেছি। প্রতি ক্ষেত্রে ক্ষেত্রে কনফিউশন আছে তো স্যার, এই জন্য স্যার প্রশ্নগুলো না না, আমার মধ্যে। ফাইন 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 ফাইন, আপনি দেখেন, আপনি এটা এই সিরিয়ালটা মুখস্থ রাখেন। যদি এই এলিমেন্টস গুলা না থাকে তাহলে তো আর এখানে ইউজ করার দরকার নেই। যেমন আপনি যদি কারো যদি ট্যাক্স হয় 10,400, তার যদি রিবেট না থাকে, এটাই তার জন্য রিবেট পরবর্তী কর দেয়। বুঝতেছেন না বিষয়টা? এই যে দেখেন, অর্থাৎ এই অর্থাৎ এটাই নিট প্রদেয় কর। রাইট রাইট, 10,400 টাকা, তাহলে তার কর আপনার রিয়াদ পরবর্তী কর দেয় 10,400। এই যে কারণ হচ্ছে রিবেটটা শূন্য, অবশ্যই কিছু না কিছু সেটা হচ্ছে শূন্য। এখন বুঝতে পারছি স্যার, এখন বুঝতে পারছি হ্যাঁ, স্যার, ওই যে মানে যেহেতু রিবেট নাই, সারচার্জ নাই, অতএব এটাই ফাইনাল, এইটাই গ্রোস ট্যাক্স, এইটাই ফাইনাল ট্যাক্স। রাইট জি রাইট, শেষ এক্সাক্ট পর্যন্ত। এক্সাক্ট, ফাইনালি ওনার ট্যাক্স এটাই, রাইট, ফাইন। জি স্যার, ওকে। তার একটা জিনিস স্যার, ওই যে মোট আয়ের বিবরণী, জি, কর পরিগণনার যে জায়গাটা আছে, হ্যাঁ, এখানে স্যার আমরা ওই যে মোট কর পরিগণনাযোগ্য আয়ের উপর আরোপযোগ্য আয়কর 10,400 টাকা, হুম, তারপরে রেয়াত নাই, রেয়াত পরবর্তী কর দায় নাই, ন্যূনতম করের জায়গাটা স্যার ফাঁকা আছে, হুম, এখানে কি কিছু লেখা লাগতো? হ্যাঁ, এটা ন্যূনতম কর্তায় উনি যেহেতু চাকরিজীবী, উনি কোন জায়গায় চাকরি করে তার উপর ভিত্তি করে সাধারণত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্য 5,000 টাকা ন্যূনতম 5,000। কর দেয়। অন্যান্য সিটি কর্পোরেশনের জন্য 4,000 টাকা ন্যূনতম কর দেয়। আর অন্যান্য জায়গায় 3,000 টাকা। এই তিনটা ধাপে স্থান ভেদে ন্যূনতম কর দায় নির্ণয় করা হয়। বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার, এখানে 5,000 টাকা হবে। আর এই দুইটার মধ্যে যেটা বেশি সেটা হচ্ছে ওনার জন্য পদেয় কর। এই যে জি স্যার, 14 আর 15, এই দুইটার মধ্যে যেটা বেশি। বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার, জি স্যার। ওকে ওকে, ওকে স্যার, থ্যাংক ঠিক ইউ আছে। স্যার। ওকে, ওকে ওয়েলকাম। স্যার, নেক্সট আসসালামু আলাইকুম। কোয়েশ্চেন করতে পারেন, বলেন। হ্যাঁ, শাওন ভাই, আপনি হ্যান্ড রাইজ করে আছেন, শুধু আপনি এখন স্যার কোয়েশ্চেনটা করেন। থ্যাংক ইউ স্যার, আমি ছাড়া কেউ নাই স্যার। আজকে আমি আমি একটা প্রশ্ন করে এগিয়ে রাখি স্যার, মানে একটু করি স্যার। সেটা হচ্ছে জি, আমার প্রশ্নটা শুধু ওই ফর্ম নিয়ে, স্টাডি ম্যাটেরিয়াল নিয়ে কোনো কোশ্চেন নেই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যে ওই যে ই রিটার্নে জি আপনার রিবেটের যে কলামটা স্যার, হ্যাঁ, জি জি, সেখানে স্যার আমি ডিপিএস এ আহ 1,000 টাকা করে আমার টোটাল 4টা ডিপিএস ছিল স্যার, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো 4টা ডিপিএস এর মধ্যে আমি করছি কি 2টা ডিপিএস ম্যাচিউর হওয়ার আগেই গত সেপ্টেম্বরে ভেঙে ফেলছি। কিন্তু আচ্ছা, আমার আমার ওই ইনকাম ইয়ারে আমার এই 4টাই টাকা জমা হয়েছিল। হ্যাঁ, তাহলে হুম। আমি ডিপিএস এ কি 4টা 1,000 টাকা করে 48,000 টাকা এখানে বসাই দিব স্যার এখানে? হ্যালো, হ্যালো। শাওন ভাই, আপনার লাস্টের কথা একটু টেল অফ হয়ে গেছে, একটু কাইন্ডলি আবার যদি বলতেন। আপনি আমি ডিপিএস ম্যাচ, হ্যাঁ, বললাম যে আমার এই ইনকাম ইয়ারের বিষয়টা তো আমি রিবেটে নিয়ে আসবো শুধু, তাই না? এটা তো প্রথম কথা, তাই না? জি 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 জি, তো ইনকাম ইয়ারে আমি যেটা করছি সেটা হচ্ছে 2টা ডিপিএস এখনো কন্টিনিউ হইতেছে, মানে 1,000 টাকা করে মোট 4টা ডিপিএস করছিলাম আমি, 4,000। হ্যাঁ, আচ্ছা আচ্ছা তো আচ্ছা, এর মধ্যে 2টা ডিপিএস ম্যাচিউর হওয়ার আগে আমি ভেঙে ফেলছি, কিন্তু ভেঙে ফেলছি কি গত সেপ্টেম্বরে হয়তো। কিন্তু হ্যাঁ আমি গত ইনকামের 1 বছরই আমি 1,000 টাকা করে জমা দিছিলাম, ঠিক আছে?
তাহলে আচ্ছা আমি আচ্ছা ডিপিএস এ কি 4,000 টাকা করে 48,000 টাকা দেখাই দিব এক বছরে এখানে? আচ্ছা। মেচুরটা হইছে আপনার কোন মাসে মেচুর হইছে? যে দুইটা ভেঙে ফেলছেন বা না, ভাঙছেন ওই কোন ওই যেটা মাসে? ম্যাচিউর হয় না, ওইটা ভাঙছে এই যে আপনার ধরেন গত গত মাসে এটা। ও তার মানে আপনি এখন তো কর বছর 2024-25, 2023-24 আয় বছরের 12 মাসেই তো দিচ্ছেন ডিপিএস এর জমা, রাইট তাই না? রাইট 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 হ্যাঁ, রাইট রাইট তাহলে আপনি টোটালটাই এই রিবেটে দেখাইতে পারবেন। 48,000 টাকা দেখাই দিব, তাই তো স্যার? 48,000 টাকা, রাইট আচ্ছা, রাইট। এটা গেল আর একটা বিষয় স্যার, সেটা হচ্ছে আপনার ওই যে শেয়ার মার্কেটে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এইখানে আমি শেয়ার কিনে রাখছিলাম আর কি। আচ্ছা আচ্ছা। এখানে কিছু টাকার সেটা কমে টমে এখন হয়ে গেছে অন্য টাকা। তো এখন হুম ধরেন শেয়ারের পরিমাণ ছিল, যেটাকে তখন কিনছিলাম তখন হুম সর্বমোট পরিমাণ ছিল 22,000 টাকা। তো হুম এটা এখন আমার মার্কেট ভ্যালু হয়ে গেছে 7,000 টাকা। হ্যাঁ, তো এখন আমি এই জায়গায় শেয়ারের এখানে বিও অ্যাকাউন্ট নাম্বার দিছি, ব্রোকারেজ হাউস নাম্বারটা দিছি, আর হলো ইনভেস্টমেন্ট ডিউরিং দ্য ইয়ার, এটা কয় টাকা দিব আমি এখানে? এই বছরে কোনো শেয়ার কিনছেন নতুন করিয়া? না 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 না, আমি কিনি নাই স্যার, এটা অনেক তাহলে আগে তো কিনা আপনি, ছিল। তাহলে তো এখানে ইনভেস্টমেন্ট দিছি আর হবে না, ডিপোজিট করেন না এই বছর। তার মানে এখানে আমি এটা দেখাবো না, তাই তো স্যার? রাইট, জিরো দেখাবে। আচ্ছা, আর একটা বিষয় হলো প্রভিডেন্ট ফান্ডে হলো এখানে আমার সেলফ কন্ট্রিবিউশন আছে 17,640 টাকা। আচ্ছা হ্যাঁ, আর আচ্ছা। এখানে বলছে এমপ্লয়ার কন্ট্রিবিউশন আমার সমপরিমাণ আবার এমপ্লয়ারও দেয় আমাকে। হ্যাঁ, ওকে তাহলে ওকে। তাহলে আমি এখানেও 17,640 টাকা বসাই দিব, তাই তো স্যার? পাশে রাইট, দুইটার যোগফল হবে রিবিটে। টুইটার, আপনি এবং আপনার নিয়োগকর্তা এখানে দুইজন পাশাপাশি দুইটা দুইটা কলাম করা তো স্যার, পাশাপাশি স্যার। না না, একটা কলামই টাকা, একটা কলামই বসবে। আমি দেখাই, দাঁড়ান। ও ওখানে ই রিটার্নের ক্ষেত্রে বলতেছেন? ই রিটার্নে স্যার, ই আচ্ছা আচ্ছা, ঠিক রিটার্নে আছে। হ্যাঁ তিনটা কলাম রাখা, এমপ্লয়ার নেম, সেলফ হ্যাঁ হ্যাঁ। কন্ট্রিবিউশন, এমপ্লয়ার কন্ট্রিবিউশন। ও ওখানে আলাদা না, হ্যাঁ তাহলে আলাদা হ্যাঁ ওই সমপরিমাণ টাকা দেখাই দিবেন। আচ্ছা, এই এই এইতে তাহলে আমার যেহেতু শেয়ার আসতেছে না, তাহলে আমার আসতে হলো ডিপিএস আর হলো আপনার এই প্রভিডেন্ট ফান্ড। এটা প্রভিডেন্ট স্যার ফান্ড। এখন আমি এই অ্যাসেট এবং লায়াবিলিটিস আমি কি দেখাবো এইটুকু শুধু আমার বলে দেন এটা। আচ্ছা, তাহলে রিবেট, আপনি রিবেটের গড়ে কিভাবে বসাবেন বুঝতে পেরেছেন, এবং রিবেটের ক্যালকুলেশনটা ই রিটার্নে অটোমেটিকলি নিয়ে নিবে, এটা আপনার নিয়ে আলাদা নিচ্ছি। জি ক্যালকুলেশন করার দরকার নেই। এখন আইটি 10B তে আপনি কিভাবে দেখাবেন? আইটি 10B তে জি জি। ওই 4টা ডিপিএস যে আপনি করছিলেন, ওই চারোটা এটা কি ডিপিএস স্যার? কি গত বছর দেখানো ছিল? স্যার অ্যাসেট এবং লায়াবিলিটিসটাই কি IT10B এখানে? রাইট রাইট, এসএস এবং আচ্ছা লাইবিলিটিসটাকে আইটি 10B বলা হয়। আচ্ছা। তাহলে আইটি 10B হ্যাঁ তে বা অ্যাসেটস এন্ড লাইবিলিটিস এর গড়ে গত বছর কি হ্যাঁ, ডিপিএস গুলা দেখানো ছিল? গত বছর ডিপিএস গুলো দেখানো ছিল না মনে হয় স্যার, মানে আমি, ছিল না? কারণ আমি একজনকে করাইছিলাম তো, আমি এই বছর এটা দেখাতে চাচ্ছি স্যার। স্যার, ধরেন ডিপিএস দেখানো ছিল না, কিন্তু আপনার হাতে যেহেতু টাকা আছে ওইটা আপনি ডিপিএস এ মেকআপ করতে চাচ্ছেন বা পারবেন, সমস্যা নেই। তাহলে এখন তাহলে আমি আইটি 10B তে এই বছর হ্যাঁ 30/6/2024 তারিখে আইসা 4টা ডিপিএস এর ব্যালেন্স কত, ওই আচ্ছা ব্যালেন্সটা একসাথে বসাইতে হবে আর কি। স্যার, এখানে একটা বিষয় আছে, ডিপিএস এর কলামে আছে পার্টিকুলারস, বুঝছেন স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হুম। পার্টিকুলারস এর নিচে কি হবে এখানে নামটা? আচ্ছা, পার্টিকুলার্স তো এটার বাংলা অর্থ হচ্ছে বর্ণনা। না মানে ওখানে ওই ছকটার মধ্যে আমি কি লিখবো পার্টিকুলারস এখানে? ওই যে অ্যাকাউন্ট নাম্বার লিখবেন। অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট মানে নাম্বার। কি জাতীয় ডিপিএস, কি জাতীয় ডিপিএস, এটার স্ট্যাটাসটা কি? পার্টিকুলার মানে বর্ণনা, ওই ডিপিএস সম্পর্কে আপনি বর্ণনা করবেন। আচ্ছা, আর নেম অফ দ্য ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বার আর ব্যালেন্স, এই ব্যালেন্স হলো রাইট ওই রাইট। চারটা ডিপিএস এর টোটাল ব্যালেন্সটা বসাবো, তাই তো স্যার? যেহেতু ডিপিএস এর অ্যাকাউন্ট 4টা আলাদা আলাদা, 4টে অ্যাড করে নিতে হবে, 4বার দিতে হবে আর কি। পার্টিকুলারসে লিখবেন ধরেন মুদারাবা সেভিং, বুঝতেছেন না? হ্যাঁ অথবা এরকম বিভিন্ন ডিপিএস এর নাম থাকে বিভিন্ন ব্যাংকে আর কি। হ্যাঁ, হ্যাঁ। পরে অ্যাড দিয়ে আবার আরেকটা ঘর চাইবে, ওখানে পার্টিকুলার লিখবেন, এটা মানে ধরেন থিমন ডিপিএস, ধরেন ডিপিএস এর নাম থিমন ডিপিএস। পরে কিন্তু ব্যাংকের এখানে নাম কলাম দিবেন, অ্যাকাউন্ট নাম্বার দিবেন, টাকাটা একটাই দিবেন। কলাম আছে স্যার, একটাই লেখার মতো কলাম আছে স্যার এখানে। না, আরো অনেকগুলা লেখা যাবে ওখানে, এড এ চাপ দিলে আরো ঘোরা আসবে। হ্যাঁ, সমস্যা নাই, আপনি যখন এটা ফিল আপ করেন তখন আমি আপনাকে কোঅপারেট করব। আপনি ইয়া করেন, আপনি আমাকে আইডি পাসওয়ার্ডটা দিয়েন, আমি একটু একটু মোডারেট করে দিব না, হ্যাঁ? আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে ঠিক আছে শাওন ভাই, নেক্সট আর 2-1টা কোশ্চেন নিয়ে আজকে আমরা ক্লাস শেষ করে দেবো, আগামীকালকে আবার ক্লাস আছে, হ্যাঁ, লেকচার 3 উপরে। আবুল কালাম আজাদ ভাই, আপনি আরো কোনো কোশ্চেন করবেন কি?
না স্যার, আমি লোয়ার হ্যান্ড করতে ভুলে গেছিলাম। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আজকে আমরা এতটুকুই, সবাই ভালো থাকবেন, আগামীকালকে আবার দেখা হবে। আজকে লেকচারটা আপনারা একটু বাসায় বাড়ির কাজ করবেন, হ্যাঁ? ঠিক আছে, আজকে আমরা রেখে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।